আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। ওকে, আমাকে একটু জানাবেন যে আমার সাউন্ডটা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা এবং দেখা যাচ্ছে কিনা। যদি সাউন্ড এবং ভিডিও সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আমাদের আলোচনা শুরু করে দিব। আসসালামু আলাইকুম স্যার, সব ক্লিয়ার আছে? ওকে, ভেরি গুড, আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন, ঠিক আছে। তাহলে লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আজকে হচ্ছে আমরা তার পরবর্তী পয়েন্টগুলো থেকে আলোচনা করব। ঠিক আছে, লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম বাংলা বানানের, আজকে হচ্ছে তার পরবর্তী অংশগুলো নিয়ে আলোচনা করব। ওকে, ফাইন, আসেন শুরু করা যাক। আমরা আমাদের আজকের আলোচনা আমরা শুরু করি। সো আমরা প্রথমে হচ্ছে একটু কিছু আমরা প্রথমে কিছু একটু নিয়মগুলো, জাস্ট এটা আপনাদের জন্য না, আপনারা এখানে স্ক্রিনে লেখা দেখতে পারবেন না, সমস্যা নাই। নিয়ম আমি নিজেই বলে দিব, ঠিক আছে? কিন্তু এটা হচ্ছে আমার সুবিধার জন্য, যাতে বই বারবার দেখতে না হয়, দ্যাটস ইট, এটার জন্য আর কি। ঠিক আছে, নিয়মটা জাস্ট হচ্ছে এখানে আমার লেখা আছে। অ্যাকচুয়ালি এই স্লাইডেই আমি করাইতাম, কিন্তু এটা অনেক লেখা, ব্রাইটেনিং এর কারণে অনেক সময় দেখা যায় না বা বোঝা যায় না। তো দ্যাট ইজ ওয়াই আমরা এখান থেকে আপনার নিয়ম লিখতে হবে এরকম না, আমরা হচ্ছে এখান থেকে দেখবো, বাট এখানে এসে সব আলোচনা করবো এখানে এসে। ঠিক আছে, সব আলোচনা করবো এখানে এসে। ওকে, ফাইন। তো দেখেন, আমাদের লাস্ট ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম সেখানে আমরা আলোচনা করেছিলাম। স্যার ক্লিয়ার আছে? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। ওকে, ফাইন। তো লাস্ট ক্লাসে আমরা যে আলোচনা করেছিলাম বানানের হচ্ছে 3 স্টার গুলো আলোচনা করেছিলাম, তবে 3 স্টার সবগুলো আলোচনা করা হয় নাই। ঠিক আছে, 3 স্টার গুলো সবগুলো আলোচনা করা হয় নাই। সো আমরা হচ্ছে 3 স্টার গুলোর পরে বাকি যেগুলো আছে, মানে 3 স্টার গুলোর মধ্যে অনেকগুলো আলোচনা করেছি, বাকিগুলো আলোচনা করা হয় নাই। যেগুলো আলোচনা করা হয় নাই সেগুলো আজকে আলোচনা করব। লারিসা জিজ্ঞেস করছে, ভাই আজকে কি বানানো শেষ করবো? হ্যাঁ, আজকে বানানো শেষ হয়ে যাবে আমাদের। ঠিক আছে, আসেন তাহলে। এখন দেখেন, ব্যাপারটা হচ্ছে আমাদের যে 10টা 11টা নিয়ম শিখছিলাম, তো ধরেন 10টা নিয়ম পর্যন্ত শিখছিলাম আমরা, বা 11টা নিয়ম শিখছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই, ধরেন 11 পর্যন্ত শিখছিলাম, 12 থেকে শুরু করি। তো 12 নম্বর নিয়মটা হচ্ছে এরকম যে এটা কি 19 না 19, মানে এটা কি 19 বানানটা কি এরকম, নাকি বানানটা এরকম 19, বা 29 বা 39, অর্থাৎ বানানটা কি রস্যকার দিয়ে না দীর্ঘকার দিয়ে। তো এই ক্ষেত্রে মনে রাখতে হবে, রুলস যেটা বলে, রুলসটা হচ্ছে যদি সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে ক্রমবাচক সংখ্যা হয়, কি বাচক ভাই? যদি ক্রমবাচক সংখ্যা হয়, তাহলে এই ক্রমবাচক সংখ্যাগুলো হচ্ছে তৎসম শব্দ। ক্রমবাচক সংখ্যাগুলো কোন শব্দ বলেন? তৎসম শব্দ। এবং তৎসম শব্দ হওয়ার কারণে এটার আন্ডারে যত উদাহরণ আসবে সবগুলো হবে হচ্ছে দীর্ঘকার। তার মানে কি হবে? তার মানে হচ্ছে ধরেন সবগুলো দীর্ঘকার হবে। যেমন মনে করেন, ওকে, ক্রমবাচকের ক্ষেত্রে সবগুলো হচ্ছে দীর্ঘকার হবে। যেমন যেমন মনে করেন, আমি যদি বলি ঊনবিংশ, বা যদি বলি ঊনত্রিংশ, যদি বলি ঊনত্রিংশ, ঠিক আছে, ঊনত্রিংশ, যদি বলি ঊনচত্বারিংশ, যদি বলি ঊনচত্বারিংশ, ঊনচত্বারিংশ, যদি বলি ঊনপঞ্চাশত্তম, যদি বলি ঊনপঞ্চাশত্তম, ঊনপঞ্চাশত্তম, ঠিক আছে, পঞ্চাশত্তম। তাহলে এগুলো হচ্ছে সব কি? এগুলো সব হচ্ছে ক্রমবাচক সংখ্যা, এবং ক্রমবাচক সংখ্যা হওয়ার কারণে এগুলোতে কি বসবে ভাই? এগুলোতে হচ্ছে দীর্ঘকার বসবে। কিন্তু শব্দটা যদি ক্রমবাচক না হয়, শব্দটা হচ্ছে গণনাবাচক বা পরিমাণবাচক হতো। শব্দটা যদি পরিমাণ বা গণনাবাচক হতো, ঠিক আছে, পরিমাণবাচক হতো, শব্দটা যদি পরিমাণবাচক হতো, তাহলে কি হতো? পরিমাণবাচক হলে এই শব্দগুলো হচ্ছে তৎসম শব্দ হতো না, তখন হতো হচ্ছে তদ্ভব শব্দ। এবং তদ্ভব শব্দ হওয়ার কারণে এই ঊনবিংশ হয়ে যেত 19, ঊনবিংশ হয়ে যেত কি 19, ঊনত্রিংশ হয়ে যেত 29, অর্থাৎ রস্যকার। কথা বুঝতে পারছেন? 29 হয়ে যেত 29, ঊনচত্বারিংশ হয়ে যেত 39, ঊনচত্বারিংশ হয়ে যেত কি
39, মানে ব্যাপারটা হচ্ছে সহজ কথায় যদি বলি, যদি ক্রমবাচক শব্দ হয় তাহলে সেক্ষেত্রে বসবে দীর্ঘকার, যদি ক্রমবাচক শব্দ হয় সেক্ষেত্রে বসবে দীর্ঘকার, আর যদি ক্রমবাচক শব্দ না হয়, যদি ক্রমবাচক শব্দ না হয়, যদি পরিমাণ বা গণনাবাচক শব্দ হয় সেক্ষেত্রে বসবে হ্রস্বকার। সেক্ষেত্রে বসবে কি? সেক্ষেত্রে বসবে হ্রস্বকার। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা হচ্ছে রুলস, এটা হচ্ছে আমাদের রুলস। কনসেপ্টটা কি ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের রুলস। ওকে, তাহলে রুলসটা কি ছিল? রুলসটা ছিল হচ্ছে যদি ক্রমবাচক শব্দ হয় তাহলে হবে হচ্ছে দীর্ঘকার, যদি ক্রমবাচক শব্দ না হয় তাহলে হবে হচ্ছে হ্রস্বকার। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। যদি ক্রমবাচক হয় তাহলে এই যে দেখেন এটাই এখানে লেখা আছে, গণনাবাচক শব্দ হলে যেমন 19, 29, 39, 49, 59 সব হ্রস্বকার দিয়ে, ক্রমবাচক হলে 29, 29, 39, 49তম, 69তম, 69তম, 79তম, 89তম, ঠিক আছে, এগুলো সব হচ্ছে দীর্ঘকার, কিন্তু 69, 79, 89 সব হ্রস্বকার। কনসেপ্ট ক্লিয়ার? যাও, এদিকে যাওয়ার দরকার নাই, আমরা পরের পয়েন্টে যাই। এরপর দেখেন গাভী রানী মামি নাকি গাভী রানী মামি, মানে ব্যাপারটা কি রস্বীকার না দীর্ঘিকার? গাভী রানী মামি বানানগুলোতে রস্বীকার না দীর্ঘিকার? আসলে আমরা একটু নিয়মে যাই। এটা যদি আমরা 12 শিখি তাহলে এবার 13 নম্বর কি? গাভী রানী মামি, মানে বানানটা কি হচ্ছে? গাভী বানানটা কি একটাই লিখি শুধু আমি, গাভী গাভী। ওকে ফাইন। এখন এই ক্ষেত্রে এই গাভী বানানটা কি রস্বীকার না দীর্ঘিকার, বা রানী বানানটা কি রস্বীকার না দীর্ঘিকার, বা মামি বানানটা কি রস্বীকার না দীর্ঘিকার? ঠিক আছে, মামি, মামি যে বানানটা, মামা মামি, মামি বানানটা কি রস্বীকার না দীর্ঘিকার? তো এই ক্ষেত্রে যেটা আপনাকে মাথায় রাখতে হবে, এটা রুলসটা হচ্ছে যদি তৎসম শব্দ হয় তাহলে সেক্ষেত্রে দীর্ঘিকার, অতৎসম শব্দ হলে সেক্ষেত্রে রস্বীকার। এক্ষেত্রে রুলসটা হচ্ছে কি বলেন? রুলসটা হচ্ছে তৎসম শব্দ হলে, তৎসম শব্দের ক্ষেত্রে সেটা হচ্ছে দীর্ঘিকার বসবে, দীর্ঘিকার বসবে, আর অতৎসম শব্দের ক্ষেত্রে, অতৎসম শব্দ, অতৎসম শব্দের ক্ষেত্রে সেটা হচ্ছে রস্বীকার বসবে। আমি বেশ কিছু উদাহরণ এখানে আগের থেকে লিখে রেখেছি, আমি একটু আপনাদেরকে দেখাই। সাচ এজ আমি যদি বলি যে দেখেন তৎসম শব্দ, তৎসম শব্দ কি কি আছে দেখেন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, তারপরে প্রয়োজন আমি একটু বড় করে দিচ্ছি, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, প্রয়োজন আমি বড় করে দিচ্ছি। দেখেন ব্যাপারটা হচ্ছে তৎসম শব্দ কি কি আছে। তৎসম শব্দের মধ্যে আছে শ্রীমতী, নারী, বান্ধবী, সম্রাজ্ঞী, নেত্রী, কর্ত্রী, পত্নী, রূপবতী, গুণবতী, বুদ্ধিমতী, সতী, ধাত্রী, শ্রোত্রী, ঠিক আছে। তারপর হচ্ছে মনে করেন শিক্ষয়িত্রী, পটীয়সী, মহীয়সী, গরীয়সী, বৈষ্ণবী, এগুলো সব কি? সব হচ্ছে সাধু ভাষার শব্দ, তৎসম শব্দ। এই কারণে এই সবগুলোতে দীর্ঘিকার। কিন্তু দেখেন অতৎসম শব্দ যেগুলা, যেমন ভেড়ি, ভেড়ি মানে ভেড়ার স্ত্রীবাচক মানে রূপ যেটা, তো ভেড়ি হচ্ছে তদ্ভব শব্দ, এটাতে রস্বীকার বসছে। দাদুরি, দাদুরি মানে হচ্ছে ব্যাং, মানে দাদুর মানে হচ্ছে ব্যাং, আর দাদুরি মানে হচ্ছে ব্যাঙের যে স্ত্রীবাচক রূপ সেটা, ঠিক আছে। তো দাদুরি এটাও তদ্ভব শব্দ। দিন হচ্ছে গাভী, তদ্ভব শব্দ, রস্বীকার বসবে। রানী তদ্ভব শব্দ, রস্বীকার বসবে। মামি দেশ শব্দ, রস্বীকার বসবে। চাচি তদ্ভব শব্দ, রস্বীকার বসবে। দাদি তদ্ভব শব্দ, রস্বীকার বসবে। নানি হিন্দি শব্দ, রস্বীকার বসবে। নানি কোন শব্দ? হিন্দি শব্দ, রস্বীকার বসবে। তারপর হচ্ছে দেখেন মেথরানি ফার্সি শব্দ, রস্বীকার বসবে। বাদি ফার্সি শব্দ, রস্বীকার বসবে। বিবি ফার্সি শব্দ, রস্বীকার বসবে। মানে মোট কথা হচ্ছে অতৎসম শব্দ, এখন সেটা তদ্ভব হতে পারে, বিদেশি হতে পারে, ফার্সি হতে পারে, আরবি হতে পারে, যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে। বিদেশি ভাষার শব্দে বা অতৎসম শব্দে সবসময় রস্বীকার বসবে। অন্যথায় যদি তৎসম শব্দ হয় সেক্ষেত্রে বসবে হচ্ছে দীর্ঘিকার। তাহলে রুলসটা কি ক্লিয়ার? তৎসম শব্দের ক্ষেত্রে বসবে হচ্ছে, তৎসম শব্দের ক্ষেত্রে বসবে হচ্ছে দীর্ঘিকার, অতৎসম শব্দের ক্ষেত্রে রস্বীকার। এটা কি বুঝছেন? এই বলেন, এটা কি বুঝছেন? একটু আমাকে জানাবেন জিনিসটা কি বুঝছেন কিনা, একটু আমাকে জানাবেন জিনিসটা বুঝছেন কিনা। কর্মবাচক আর গণনাবাচকের মাঝে ডিফারেন্সটা কি? আচ্ছা, নাজমুল হাসান বলছে ভাইয়া কর্মবাচক আর গণনাবাচকের মধ্যে ডিফারেন্সটা কি? নাজমুল হাসান ভাই, কর্মবাচক আর গণনাবাচকের মধ্যে ডিফারেন্সটা আমি এখন বুঝাতে পারবো না, এটা যখন সংখ্যাবাচক শব্দ শিখবো তখন বুঝাবো। তারপরে এখন আপনাকে সিম্পলি বলে দিই, ক্রমবাচক জিনিসটা হচ্ছে ওই যে একের ক্রমবাচক রূপ কি, ক্লাসে যে ফার্স্ট হয় সে হচ্ছে একের ক্রমবাচক রূপ, মানে প্রথম। তারপর যে দ্বিতীয় হয়, মানে যে সেকেন্ড হয়েছে তাকে আমরা বাংলায় বলি দ্বিতীয়, 3 হলে তৃতীয়, 4 হলে চতুর্থ, 5 হলে পঞ্চম, 6 হলে ষষ্ঠ। তো এরকম এই যে মনে করেন 6, এটা বাংলায় যখন লিখছেন 6 অন্তস্থিত 6, তো এই 6টা হচ্ছে মানে পরিমাণবাচক রূপ বা গণনাবাচক রূপ, মানে গুনতেছেন একটা এক পর একটা। কিন্তু এই 6 এর ক্রমবাচক রূপ যে, অর্থাৎ ক্লাসে যে 6তম রোল হয়েছে তাকে বলে ষষ্ঠ। তো ষষ্ঠটা হচ্ছে ক্রমবাচক রূপ। কথা বুঝতে পারছেন? আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। ভাইয়া ক্রমবাচক সংখ্যাকে কি পূরণবাচক সংখ্যা বলা যায়? হ্যাঁ বলা যায়, ক্রম বা পূরণবাচক সংখ্যা বলা যায়, ক্রম বা পূরণবাচক সংখ্যা বলা যায় আফসার ভাই। আচ্ছা, তবে যদিও বর্তমান আমাদের যে ক্লাস 9-10 এর ব্যাকরণ বই, 9-10 এর ব্যাকরণ বইয়ের সংখ্যাবাচক শব্দ একদম আকাশ পাতাল তফাৎ করে ফেলছে, অনেক কিছু চেঞ্জ হয়েছে। তো এই কারণে এই ক্ষেত্রে আপনাকে একটু এদিক ওদিক করতে হবে। আচ্ছা, এবার আসেন, এবার যেটা বলছি সেটা দেখেন। এইচ এম এনামুল হক বলছে ভাইয়া শ্বশুর আর শাশুড়ি বানানটা কি এমন হবে? হ্যাঁ, শ্বশুর বানানের নিচে বফলা থাকবে,
শ্বশুর বানানের নিচে বফলা থাকবে আর শাশুড়ি বানানের নিচে বফলা থাকবে না। শাশুড়ি বানানের নিচে বফলা থাকবে না, ঠিক আছে? শাশুড়ি বানানের নিচে বফলা থাকবে না, এবং এটা হচ্ছে দয়বিন্দুর হবে, এটা বয় সুন্দর হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। শাহাদাত হোসেন বলছে ভাইয়া ওই স্লাইডটার একটা স্ক্রিনশট তুলে নেই, কোনো দরকার নেই। স্লাইডের স্ক্রিনশট নেওয়ার কোনো দরকার নেই, বিকজ ওই স্লাইডের সবকিছু আপনারা গ্রুপের মধ্যে পাবেন, মানে বইয়ের মধ্যে দেওয়া আছে। স্লাইড তৈরি করা হয়েছে হচ্ছে ইয়ার থেকে, মানে লেকচার ইয়া থেকে, ওটা কি বলে, বই থেকে। আচ্ছা, পরের পয়েন্টে আসি আমরা। দেখেন, তবে এটার একটা ব্যতিক্রম আছে। এই যে ব্যতিক্রম হচ্ছে যুবতী, মানে ব্যাপারটা হচ্ছে এই যে আমরা বলছি না, অনেকগুলো ইয়া বললাম না, অনেকগুলো উদাহরণ দিলাম না এখানে, তো অনেকগুলো উদাহরণ দিছি, এর মধ্যে একটা আছে ব্যতিক্রম। ব্যতিক্রম একটা আছে, এবং সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এইটার ব্যতিক্রম, এইটার ব্যতিক্রম। এবং সেটার ব্যতিক্রমটা কি? ব্যতিক্রমটা হচ্ছে যুবতী, মানে ব্যাপারটা হচ্ছে যুবতী তৎসম শব্দ। তাহলে যেহেতু তৎসম শব্দ, রুলস অনুসারে এটা তো হওয়ার কথা ছিল দীর্ঘিকার, কিন্তু দীর্ঘিকার না হয়ে হয়েছে রস্যিকার, তার মানে কি এটা ব্যতিক্রম। কথা বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। ওকে ফাইন, ফাইন, এই পর্যন্ত আশা করি ক্লিয়ার। স্যার শব্দ ভান্ডার পড়ালে মনে হয় কোনটা কোন শব্দ চিনতে সহজ হতো। ইসরাত জাহান বলছে হ্যাঁ, শব্দ ভান্ডার পড়ালে কোনটা কোন শব্দ চিনতে সহজ হতো। আসলে বাংলা ব্যাকরণ এমন একটা টপিক, একটা টপিকের সাথে আরেকটা টপিক রিলেটেড। এখন দেখেন, শব্দ ভান্ডার পড়াতে গেলে আমার কিন্তু একটা জায়গায় তৎসম শব্দের মধ্যে এরকম রুলস আছে যে নত্যবিধান বসে যে সকল শব্দ সব তৎসম, তার মানে আমাকে নত্যবিধান শিখতে হবে আগে। তারপরে মনে করেন এরকম রুলস আছে যে বিসর্গ সন্ধিবদ্ধ যত শব্দ আছে সব তৎসম, তার মানে বিসর্গ সন্ধি শিখতে হবে আগে। তার মানে ব্যাপারটা হচ্ছে দেখেন, বাংলা বানানের একটার সাথে আরেকটা রিলেটেড। আমার কথা বুঝতে পারছেন? মানে বাংলা ব্যাকরণে একটা টপিকের সাথে একটা টপিক রিলেটেড। সো আলটিমেটলি এখন আপনার কাছে কিছু কিছু জিনিস মনে হবে যে ভাই এইটা আগে পড়াইলে ভালো হইতো, ওইটা আগে পড়াইলে ভালো হইতো। ব্যাপারটা হচ্ছে আমি ঠিক যেভাবে পড়াইতেছি এটাই সর্বোত্তম, এটার উপরে কোনো উত্তম মানে ইয়া নাই, মানে সিকোয়েন্স নাই। কথা বুঝতে পারছেন? আমি চাইলে প্রথম ক্লাসে আপনাদেরকে সন্ধি, মানে প্রথম ক্লাসে আপনাদেরকে সমাসও পড়াই দেওয়ার দাম, প্রথম ক্লাসে চাইলে আমি আপনাদেরকে প্রত্যয় পড়াই দেওয়ার দাম, কিন্তু ব্যাপারটা হয়তো কি, প্রথম ক্লাসের সমাস আর প্রত্যয় পড়াইলে আপনার মাথার উপর দিয়ে যাইতো, কারণ আপনার ওই সমাস বা প্রত্যয় জানার জন্য যতটুকু বেসিক জানা দরকার সেটা আপনার নাই। আমি কি বুঝতে পারছি? সেই কারণে আমি যেই ওয়েতে পড়াচ্ছি সেই ওয়েটাই মাথায় রাখেন, দ্যাটস ইট। কথা বুঝতে পারছেন? ওকে, এবার আসেন পরে যাই, এরপর আসেন পরবর্তী পয়েন্টে যাই। গাভী বানানটা কি এটা আশা করি ক্লিয়ার। তাহলে শ্বশুর শাশুড়ি এটা আশা করি ক্লিয়ার। পরের পয়েন্টে আসেন, পরের পয়েন্টে আসি আমরা হচ্ছে, আচ্ছা পরের পয়েন্টে আসি, পরের পয়েন্টটা দেখি আমরা একটু। পরের পয়েন্টটা হচ্ছে ভুতুড়ে নাকি ভুতুড়ে, এটা অলরেডি আমি লাস্ট ক্লাসে আলোচনা করেছি। ওই যে অদ্ভুত শব্দটা নিয়ে যেটা প্রবলেম, এটা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, এটা আমরা এখান থেকে স্কিপ করি, আমরা সামনে যাই, ঠিক আছে? ভুতুড়ে নিয়ে সামনে যাই, এটা নিয়ে প্রচলিত যে ভুলটা আছে সেই ভুলের ব্যাখ্যা ট্যাখ্যা সব এখানে দিয়েছিলাম, ঠিক আছে? সো এটা এখানে দেওয়া আছে, এটা বাদ, এটা নিয়ে আমরা সামনে যাই। এবং বাংলা একাডেমির অভিধানে ভুতুড়ের শব্দটা যে কিভাবে দেওয়া আছে সেটার মানে ছবিও এখানে দেওয়ার চেষ্টা করেছি। এই যে বাংলা একাডেমির অভিধানে ভুতুড়ের শব্দটা কিভাবে দেওয়া আছে, আর এটা হচ্ছে মনে করেন ভুতুড়ি আলাদা জিনিস, এটা হচ্ছে এই যে ভুতুড়ি মানে হচ্ছে আলাদা জিনিস, এটা হচ্ছে কাঁঠালের ভেতরের বর্জ্য, বুঝতে পারছেন? ভুতুড়ি, কিন্তু ভুতুড়ে মানে হচ্ছে কি এই যে ভূত প্রেতের কাহিনী বা অবিশ্বাস্য কাহিনী এটা। আর ভূত বানান এটাও দীর্ঘকার, বা ভূত বানান যেটা অতীত সেটাও দীর্ঘকার, মানে সব ভূতই দীর্ঘকার, সহজ কথা। একমাত্র অদ্ভুত বানানটাই রস্যকার, বুঝতে পারছেন? একমাত্র অদ্ভুত বানানটাই অদ্ভুত। ওকে, যেটা বলছিলাম, যে টেকনিক বলছিলাম, দূরবীন, দূরবীন এই বানানটা অলরেডি আমি পড়িয়েছি, দয় রস্যকার ভার্সেস দয় দীর্ঘকার, দয় রস্যকার ভার্সেস দয় দীর্ঘকার, এটা অলরেডি আমি পড়িয়েছি। দয় রস্যকার ভার্সেস দয় দীর্ঘকার, এটা অলরেডি আমি পড়িয়েছি। আচ্ছা, এরপর আসেন, এই রুলস পড়িয়েছি, সেই কারণে আমরা এখান থেকে স্কিপ করলাম, আমরা স্কিপ করলাম। এরপর দেখেন সহকারী নাকি মানে সহকারী দীর্ঘিকার, বা সরকারি নাকি সরকারি, অর্থাৎ এটা আমরা অলরেডি পড়েছি যে কোথায় রস্যিকার কোথায় দীর্ঘিকার, সরকারি দরকারি, ওই যে পড়েছি না, প্রাণীবাচকের ক্ষেত্রে কি হবে, প্রাণীবাচকের ক্ষেত্রে দীর্ঘিকার, অপ্রাণীবাচক যেমন সরকারি দরকারি পাইকারি, ঠিক আছে, এগুলো সব ক্ষেত্রে কি হবে, রস্যিকার বসবে। এটা অলরেডি আমরা পড়েছি, এগুলো অলরেডি আমরা পড়েছি, ঠিক আছে? ওকে ফাইন, পরের পয়েন্টে আসেন। পরের পয়েন্ট আছে হচ্ছে, আচ্ছা এটার পরের পয়েন্ট শেষ, ওয়েট, এটার পরের পয়েন্ট শেষ, দেন হচ্ছে ওকে, হ্যাঁ এই যে পরজীবী, পরজীবী এটার পর মানে এই পয়েন্টটা নিয়ে আমরা আলোচনা করেছি যে জয় রস্যিকার ভার্সেস জয় দীর্ঘিকার, মানে কোথায় কোনটা বসে। জীবিকা মানে জীবী যদি প্রথমে থাকে তাহলে হচ্ছে কি, এই যে জীবী যদি প্রথমে থাকে, আমরা এইভাবে বলেছিলাম যে জীবী যদি শব্দের শেষে বসে তাহলে হচ্ছে জ ব দুটোতেই দীর্ঘিকার হয়, আর জীবী যদি শুরুতে থাকে তাহলে দুইটা, প্রথমটাতে দীর্ঘিকার পরটা রস্যিকার, ঠিক আছে? যেমন দেখেন চিরজীবী, ক্ষীণজীবী, শ্রমজীবী, পেশাজীবী, ঠিক আছে? এই যে দেখেন চিরজীবী, ক্ষীণজীবী, শ্রমজীবী, পেশাজীবী, দীর্ঘজীবী সব কি দীর্ঘিকার। যদি জীবী পরে থাকে আর জীবী যদি প্রথমে থাকে তাহলে প্রথমটা দীর্ঘিকার পরেরটা রস্যিকার। যেমন দেখেন
এই যে মনে করেন আমি যদি বলি জীবিকা, দেখেন এই যে জীবিকা, জীবিত, বা যদি বলি জীবিতাশা, জীবিতেশ মানে হচ্ছে জীবিত থাকার ইচ্ছা, জীবিতাশা বা জীবিতেশ, এই যে জীবিতেশ মানে কি স্বামী, আর জীবিতাশা মানে কি জীবিত থাকার আশা, মানে বেঁচে থাকার ইচ্ছা। তো ব্যাপারটা হচ্ছে সিম্পলি যদি বলি যে জয় জীবী যদি পরে থাকে দুইটাতে দীর্ঘিকার, আর জীবী যদি আগে থাকে তাহলে প্রথমটাতে দীর্ঘিকার, পরেরটা রস্যিকার। এটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম। আসেন পরবর্তী পয়েন্টে গিয়ে দেখেন জাদুকর, হ্যাঁ এটা আমরা আলোচনা করি নাই। ভালো নিয়ম, খেয়াল করেন। এটা আমি এখান থেকে দেখাচ্ছি, জাদুকর নাকি জাদুকর, জাকাত নাকি জাকাত। মানে ব্যাপারটা হচ্ছে আমার কোশ্চেন যেটা আমরা করতে চাই সেটা হচ্ছে এখানে কি বর্গীয় জ হবে না অন্তস্থীয় জ হবে, অন্তস্থীয় জ হবে না বর্গীয় জ হবে। বিশেষ করে অজু বানানটা, এটা কি অন্তস্থীয় জ না বর্গীয় জ? ভাই বাকি দুইটার কথা আমি জানি না আপনি কি বলবেন, বাট অজু বানানটা আমি, বা মানে অজু আর জাদুকর এই দুইটার কথা আপনি কি বলবেন আমি জানি না। জাকাত যে বানানটা, আমি সারা জীবন ছোটবেলা থেকে অন্তস্থ জ দিয়ে পড়ে আসছি, জাকাত বানান অন্তস্থ জ দিয়ে পড়ে আসছি। বাট বাংলা একাডেমির অভিধান নতুন অনেক কিছুই চেঞ্জ করছে। চলেন দেখি নতুন চেঞ্জ কি হয়েছে। ওকে, বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের বানানে অন্তস্থীয় জ বহুল প্রচলিত হলেও তা ভুল। বিদেশি শব্দের বানানে অন্তস্থীয় জ বহুল প্রচলিত হলেও তা ভুল। কথা বুঝতে পারছেন? বিদেশি শব্দের বানানে অন্তস্থীয় জ বহুল প্রচলিত হলেও তা কি ভাই? তা ভুল। এক্ষেত্রে সর্বদা কি মনে রাখতে হবে? এক্ষেত্রে সর্বদা বর্গীয় জ লিখতে হবে, সর্বদা বর্গীয় জ লিখতে হবে। তার মানে ব্যাপারটা হচ্ছে এই যে দেখেন জাহাজ বানান, আপনি ভুল বানান, অন্তস্থীয় যদি লিখলে এটা ভুল বানান হবে, জাহাজ বানান এটা বর্গীয় যদি লিখতে হবে এভাবে। জোহর বা জাকাত অন্তস্থীয় যদি লিখবেন ভুল হবে, জোহর বা জাকাত এভাবে হবে বর্গীয় যদি। রমজান অন্তস্থীয় যদি লিখলে ভুল, বর্গীয় যদি লিখতে হবে। অজু কাজা অন্তস্থীয় যদি লিখলে ভুল, বর্গীয় যদি লিখতে হবে। শুদ্ধ বানান এগুলো, ঠিক আছে? আর এগুলো হচ্ছে উৎস কি? উৎস হচ্ছে আরবি, ঠিক আছে? আবার দেখেন এই যে আমি যদি বলি নামাজ রোজা, এগুলো অন্তস্থীয় যদি লিখলে ভুল, এটা হচ্ছে বর্গীয় যদি লিখতে হবে। কেন? ফার্সি শব্দ। তারপর জাদু জাদুকর ফার্সি শব্দ, বর্গীয় যদি লিখতে হবে। কাগজ কাজী, বর্গীয় যদি লিখতে হবে। দরজা আজান, সো এগুলো সব হচ্ছে বর্গীয় যদি লিখতে হবে। কথা বুঝতে পারছেন? এগুলো সব হচ্ছে কি দিয়ে লিখতে হবে? বর্গীয় যদি লিখতে হবে। এরপর দেখেন এই যে কাজু গির্জা বুর্জোয়া, এই বানানগুলো হচ্ছে কাজু গির্জা বুর্জোয়া, অর্থাৎ বর্গীয় জ লিখতে হবে। কাজু আর গির্জা হচ্ছে পর্তুগিজ শব্দ, বুর্জোয়া হচ্ছে ফরাসি শব্দ। কথা বুঝতে পারছেন? কাজু আর গির্জা হচ্ছে পর্তুগিজ শব্দ, বুর্জোয়া হচ্ছে ফরাসি শব্দ, বুর্জোয়া হচ্ছে ফরাসি শব্দ। কনসেপ্ট ক্লিয়ার? স্যার শ্বশ্রু শব্দের অর্থ তো শাশুড়ি, তেমনি শ্বশুরের কি এমন কোন শব্দ আছে যার অর্থ হলো শ্বশুর? এই যে ভালো একটা কোশ্চেন করছে এইচ এম এনামুল হক। শ্বশ্রু শব্দের অর্থ তো শাশুড়ি, তেমনি শ্বশুরের কি অন্য কোনো অর্থ আছে, যে মানে অন্য কোনো শব্দ আছে যার অর্থ হলো শ্বশুর? উত্তর হচ্ছে না। কারণ আমি প্রথমেই বলছিলাম শ্বশুর আর শাশুড়ির মধ্যে ডিফারেন্সটা কি। শ্বশুরের মধ্যে কোনো প্যাচগোছ নাই। এই যে শ্বশ্রু শাশুড়ি আলাদা আলাদা নামে এক একজনকে এক এক ভাবে চিহ্নিত করতে হয়, কিন্তু শ্বশুর একটাই নাম, সেটা হচ্ছে কি শ্বশুর। সো আলটিমেটলি এখানে কোনো ঝামেলা নাই। কথা বুঝতে পারছেন? এখানে কোনো ঝামেলা নাই। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। আবু নাইম ভাই বলছে স্যার আপনার স্লাইড গুলো কি দেওয়া যাবে? স্লাইডের ছবি যদি আপনারা চান স্লাইডের ছবি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, কিন্তু ডিরেক্ট স্লাইড দেওয়া যাবে না। ডিরেক্ট স্লাইড আমি তো কাউকে দিই না। আমি হচ্ছে স্লাইডের ছবি যদি চান, মানে স্লাইড গুলোর যদি ইমেজ চান আপনারা, আমি স্লাইডের ইমেজ আপনাদেরকে পিডিএফ বানায় দিয়ে দিব, কোনো সমস্যা নাই। যদি স্লাইডের পিডিএফ চান, মানে স্লাইডের পিডিএফ বানায় আমি দিয়ে দিব, কোনো সমস্যা নাই। ওকে ফাইন। এরপর দেখেন, এরপরের পয়েন্ট আসি। দেখেন মুখস্থ নাকি মুখস্থ, এটা আমরা আলোচনা করেছি লাস্ট ক্লাসে। তারপর হচ্ছে যে প্রশস্ত নাকি প্রশস্ত, অভ্যস্ত নাকি অভ্যস্ত, এটা নিয়ে আমরা আলোচনা করেছি। যে দন্তস্বয় ত অবশ্য হচ্ছে গ্রাস করা অর্থে, আর থাকা অর্থে বলছে দন্তস্বয় থ, থাকা অর্থে বসে দন্তস্বয় থ। এটা নিয়ে অলরেডি আমরা আলোচনা করেছি, তবে এটার কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। আর এখান থেকে হচ্ছে আমরা মনে রাখার টেকনিকটা সহজভাবে এখানে দেওয়া আছে। সহজভাবে ব্যাপারটা হচ্ছে এরকম যে এই যে ব্যতিক্রম সহ দেওয়া আছে। সহজভাবে ব্যাপারটা হচ্ছে এরকম যে শব্দ থেকে যদি দন্তস্বয়ত বাদ দেয়, শব্দ থেকে দন্তস্বয়ত বাদ দিলে পূর্ণাঙ্গ শব্দ হবে না। শব্দ থেকে দন্তস্বয়ত বাদ দিলে কোনো পূর্ণাঙ্গ শব্দ হবে, শব্দ থেকে দন্তস্বয়ত বাদ দিলে কোনো পূর্ণাঙ্গ শব্দ হবে না। কিলো এই যে দেখেন, তাহলে দন্তস্ব থেকে শব্দ থেকে দন্তস্বত বাদ দিলে কোনো পূর্ণাঙ্গ শব্দ হবে না। যেমন দেখেন আশ্বস্ত, ন্যস্ত। কি হলো বুঝলাম না তো। স্টার্ট ওয়াই?
মাথাটা তো ধরে গেল গা জিনিসটা দেখা। আচ্ছা, তো যেটা বলতেছিলাম দেখেন এখানে হচ্ছে ওয়েটা দেওয়া আছে, এখানে হচ্ছে ওয়েটা দেওয়া আছে, ওয়েটা হচ্ছে শব্দ থেকে দন্তস্বত্ব বাদ দিলে, এটা লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছি, তো এটা আপাতত আমরা স্কিপ করলাম, এটা নিয়ে আলোচনা করেছি। পরের পয়েন্টে আসি, দেখেন পরের পয়েন্টটা ছিল হচ্ছে পারদর্শিতা, পারদর্শিতা অর্থাৎ দীর্ঘিকার নাকি রস্যিকার, দুটার মধ্যে কোনটা বসবে, এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে কোনো শব্দের শেষে যদি দীর্ঘিকার থাকে, তাহলে দীর্ঘিকার থাকার পরে যদি তা, তয়, ব, তয়কার তা ইত্যাদি যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে ওই আগের দীর্ঘিকারটা রস্যিকার হয়ে যাবে। তবে তিনটা ব্যতিক্রম আছে, সেটা আমরা বলেছিলাম। সতীত্ব, এই যে এখানে অনেক উদাহরণ দেওয়া আছে, সতীত্ব, তারপর হচ্ছে নারীত্ব, কুমারিত্ব, এই তিনটা ব্যতিক্রম আছে, ওই তিনটা ওখানে আলোচনা করা আছে। সতীত্ব, নারীত্ব, কুমারিত্ব, তিনটা ওখানে আলোচনা করা আছে। এরপর হচ্ছে বিদেশি শব্দের বানানে, মানে দেশ বা জাতি বা ভাষার নামের বানানে, এটা কি হবে, এটা নিয়ে আলোচনা করা হয় না, এটা একটু বলে দিই। দেখেন দেশ, জাতি বা ভাষার নামের বানানে সবসময় বসবে হচ্ছে রস্যিকার। দেশ, জাতি বা ভাষার নামের বানানে সবসময় কি বসবে, রস্যিকার বসবে। যেমন দেখেন এই যে দেখেন দেশি, বিদেশি, ঠিক আছে, চীন, এই বানানগুলো কি বসবে, এগুলো হচ্ছে মানে দেশ বা জাতির নামের ক্ষেত্রে সবসময় দীর্ঘিকার বসবে। যেমন পর্তুগিজ, গ্রিস, ইংরেজি, ফার্সি, দেশি, বাঙালি, ইরানি, ইরাকি, আফগানি ইত্যাদি, এগুলো সব হচ্ছে রস্যিকার বসছে, সবগুলো কি বসছে, সবগুলো বসছে রস্যিকার। তবে ইয় প্রত্যয় যুক্ত থাকলে সবসময় দীর্ঘিকার বসবে, ইয় প্রত্যয়, যেমন এশীয়, অস্ট্রেলীয়, আরবীয়, ভারতীয়, ইউরোপীয় ইত্যাদি। কথা বুঝতে পারছেন? যদি ইয় প্রত্যয় যুক্ত থাকে তাহলে সবসময় কি বসবে, দীর্ঘিকার বসবে, যদি ইয় প্রত্যয় যুক্ত থাকে। এরপর কি আছে, তবে এখানে ব্যতিক্রম আছে চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ। চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই তিনটা হচ্ছে ব্যতিক্রম। চীন, শ্রীলঙ্কা, মালদ্বীপ, এই তিনটা হচ্ছে ব্যতিক্রম। কেন ব্যতিক্রম? কারণ চীন, এটাকে যদি আপনি ক্রিয়াপদ দিয়ে, মানে এটাকে যদি আপনি রস্যিকার দিয়ে লিখেন, দেশের নামের বানান যদি দীর্ঘিকার হয়, সেই হিসাব চিন্তা করে চীন বানানটা যদি আপনি রস্যিকার দিয়ে লিখেন, তাহলে এটা হয়ে যাবে বাংলা ক্রিয়াপদ। যেমন ওই তুই আমার চিনস, তুই আমার চিনতে পারস নাই, চিনবি, চিনবি, এই যে চীন, এই চীনটা হচ্ছে কি, চীনটা হচ্ছে ক্রিয়াপদের মানে মূল অংশ হয়ে যাবে। তো এই কারণে চীন বানানটা দেশের নাম হিসেবে দীর্ঘিকার দিয়ে লেখা হয়। শ্রীলঙ্কা বানানের মূল শব্দ হচ্ছে লঙ্কা, শ্রী শব্দের অর্থ হচ্ছে সুন্দর, তো শ্রী শব্দের অর্থ যেহেতু সুন্দর, এই জন্য লঙ্কা শব্দটা হচ্ছে এটার সাথে জাস্ট আলাদা যুক্ত করা হয়, মানে লঙ্কা শব্দের পূর্বে শ্রী শব্দটা যুক্ত করা হয়েছে এবং এক্ষেত্রে কোনো পরিবর্তন করা হয় নাই। শ্রী শব্দের অর্থ যেহেতু সুন্দর, সেটাই রাখা হয়েছে। ওকে ফাইন। এরপর হচ্ছে মালদ্বীপ। মালদ্বীপ, ওইখানেও দ্বীপ মূল শব্দ, এই কারণে মালদ্বীপের মধ্যেও কি আছে, মানে দ্বীপ বানানটা দীর্ঘিকার দিয়ে আছে। কথা বুঝতে পারছেন? মালদ্বীপ বানানটাও দীর্ঘিকার দিয়ে আছে। ওকে, এরপর দেখেন, এরপর হচ্ছে এটাও আমরা আলোচনা করেছি, তবে এখানে আলোচনাটার ব্যাপারটা আমি একটু দেখাই। এই আদিশ্বর বৃদ্ধি সংক্রান্ত আলোচনা, আদিশ্বর বৃদ্ধির ব্যাপারটাও আমরা আলোচনা করেছি, তবে কিছু বানান আপনাদেরকে একটু দেখানো দরকার, সেই জন্য হচ্ছে এটা আমরা একটু রিপ্রেজেন্ট করেছি। দেখেন আদিশ্বর বৃদ্ধির যে পুরো স্লাইডটা সেটা এখানে দেওয়া আছে, অর্থাৎ অ বা আ থাকলে আদিশ্বর বৃদ্ধি করলে কি হয়, আ হয়। হ্রস্ব দীর্ঘ থাকলে আদিশ্বর বৃদ্ধি বলে ওই হয়, হ্রস্ব দীর্ঘ থাকলে আদিশ্বর বৃদ্ধি বলে ও হয়, রি থাকলে আদিশ্বর বৃদ্ধি বলে আর হয়। যেমন অনেকগুলো উদাহরণ এখানে দেওয়া আছে, দেখেন যেমন মনে করেন যদি কোনো কারণে আদিশ্বর বৃদ্ধি পায়, তাহলে অভ্যন্তর, এটা হয়ে যাবে আভ্যন্তরিক, অক্ষর হয়ে যাবে আক্ষরিক, নীতি হয়ে যাবে নীতিক, না নীতি হয়ে যাবে নৈতিক। কারণ কি, এখানে দেখেন কি আছে, ঐকার আছে, এখানে কি আছে, ঐকার আছে, তাহলে হ্রস্ব দীর্ঘ থাকলে ঐকার হয়ে যাবে, তাহলে নীতি হয়ে যাবে নৈতিক, বিবাহ হয়ে যাবে বৈবাহিক, সুপ্ত হয়ে যাবে সৌপ্তিক, রস্যকার আছে ঔকার হয়ে যাবে, ভূগোল ভৌগোলিক, দীর্ঘকার আছে ঔকার হয়ে যাবে, কৃপণ কার্পণ্য, এরকম। কথা বুঝতে পারছেন? ওকে ফাইন। এরপরে কি আছে, এটা গেল হচ্ছে আমাদের আদিশ্বর বৃদ্ধির নিয়ম। এরপর আমাদের এখানে প্রচুর উদাহরণ দেওয়া আছে, যেমন অকস্মাৎ। অকস্মাৎ, এটা শুদ্ধ বানান কিন্তু আকস্মিক হবে না, আকস্মিক হবে। কেন? কারণ নিক প্রত্যয় যুক্ত হয়েছে, আদিশ্বর আমার কি হবে, বৃদ্ধি পাবে। এই যে এটা কারেক্ট আনসার, এটা ভুল, ঠিক আছে। এরকম অনুষঙ্গ আনুষঙ্গিক হবে, অনুষঙ্গিক হবে না, ঠিক আছে। অভ্যন্তর আভ্যন্তরিক হবে, অভ্যন্তরিক হবে না। এরপর দেখেন অভ্যন্তর আভ্যন্তরিক, এটা হবে, অভ্যন্তরিক এটা হবে না। আচ্ছা, এবার তাহলে বলেন তো এটার সাথে মিল রেখে একটু বলি, এটার সাথে মিল রেখে একটু বলি, দেখি আমাকে বলেন তো এটা কোনটা কারেক্ট আনসার, বলেন তো। সাদা, ওকে, বলেন তো অভ্যন্তর, এটা তো অভ্যন্তর। আর যদি বলি অভ্যন্তরীণ নাকি আভ্যন্তরীণ, বলেন তো এটা কোনটা রাইট, অভ্যন্তরীণ না আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ কোনটা রাইট বলেন তো, অভ্যন্তরীণ না আভ্যন্তরীণ কোনটা রাইট, আমাকে একটু জানান। অভ্যন্তরীণ রাইট না আভ্যন্তরীণ রাইট, কোনটা রাইট বলেন। ভাইয়া বিরোচন পাঠটা পড়িয়ে দিলে মনে রাখতে সুবিধা হয়। ভাই প্রথম কথা হচ্ছে আপনাদের তো মানে ক্লাস মোটামুটি মনে করেন যে
2 মাসের মধ্যে আমাদের কোর্স কমপ্লিট করতে হবে, মানে আমাদের মার্চে পরীক্ষা, আমরা ওই চিন্তা করে আগাচ্ছি সামনে, তাই না? মানে এরকম চিন্তা ভাবনা আছে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট আছেন। আবার যারা জব ক্যান্ডিডেট আছেন তাদের তো জানুয়ারিতে পরীক্ষা আছে, এরকম জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেক পরীক্ষা আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে কি, এখানে একজন কমেন্ট করছে যে ভাই স্যার বিরোচন পার্টটা যদি একটু আপনি পড়িয়ে দিতেন তাহলে ভালো হইতো। বিরোচন পার্ট যাতে নিজে পড়ে পড়ে বুঝতে পারেন, এই জন্যই তো টেক্কা। টেক্কার মধ্যে প্রত্যেকটা লাইন হচ্ছে কি আছে, ব্যাখ্যা করে করে দেওয়া আছে। আপনি পড়লে বুঝতে হবে, মানে আপনি যখন পড়বেন মনোযোগ দিয়ে, আপনার মনে হবে যে আপনি সামনে বসেই আপনাকে পড়াচ্ছি। কিন্তু আপনি যদি না পড়ে এটা বলেন যে ভাই আমি বুঝতেছি না, আমার মানে পড়তে হবে, বা আপনি পড়াই দেন, তাহলে তো আসলে এটা পুরোটা শেষ করা সম্ভব না। সম্ভব? আপনি যদি বলেন যে বিরোচন পাঠ পুরোটা আমি আপনাকে পড়াই দিব রিডিং ধরে ধরে, এটা কি সম্ভব? ব্যাকরণ মানে একটা বিপরীত শব্দের মানে অর্থ কি এটাও আমি বলে তারপরে এই বিপরীত শব্দের মানে ইয়াতে বিপরীত শব্দ ওইটা কেন হইলো এটার ব্যাখ্যা দিয়ে দিয়ে যদি পড়াতে চাই, তাহলে আমাদের কোর্সে মিনিমাম ক্লাস নিতে হবে কমপক্ষে 500। মিনিমাম আমাদের কোর্সে ক্লাস নিতে হবে কমপক্ষে 500। আর এই 500 ক্লাসের ডিউরেশন হবে মিনিমাম 3 বছর। 3 বছর আমাদের কোর্স কমপ্লিট করতে হবে, কন্টিনিউ করতে হবে, তাইলে মোটামুটি যদি আমাদের এগুলো সব কমপ্লিট হয়। নইলে সম্ভব না। কথা বুঝতে পারছেন? নইলে সম্ভব না। কথা বুঝতে পারছেন? সেই কারণে টেক্কা বই থেকে নিজেরা এটা পড়বেন। হ্যাঁ, কিছু জিনিস আমি আপনাকে বেসিক ধরা দিতে পারি যে কিভাবে পড়বেন। টেক্কা বইয়ের প্রথমেই কিন্তু দেখবেন যে লাইব্রেরি লিস্টগুলোর পরে দেখবেন যে লেখা আছে বইটি কিভাবে পড়তে হবে এবং সূচিবদ্ধ। ওখানে একদম সুন্দর করে বইটি কিভাবে পড়তে হবে সেই বিষয়ে একদম একদম ফুল গাইডলাইন দেওয়া আছে। আচ্ছা ভাইয়া অভ্যন্তরীণ হবে, অভ্যন্তরীণ হবে, অভ্যন্তরীণ হবে। আচ্ছা কেউ কেউ বলছেন অভ্যন্তরীণ হবে, কেউ কেউ বলছেন আভ্যন্তরীণ হবে। ওকে, কেউ কেউ বলছেন অভ্যন্তরীণ, কেউ কেউ বলছেন আভ্যন্তরীণ। আচ্ছা তাহলে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা একজন প্রশ্ন করছে ভাইয়া ডিইউ এক্সামের আগে কি শেষ হবে বাংলা সেকেন্ড পেপার? উত্তর হচ্ছে না ভাই, ডিইউ এক্সামের পরে শেষ করব। আরে ভাই ডিইউ এক্সামের আগে শেষ করবো এটা তো স্বাভাবিক ব্যাপার। ডিইউ এক্সামের পরে যদি ব্যাকরণ শেষ করি, আপনাদের কোর্স যদি আমি আপনাদের ইন্টার মানে ভার্সিটি পরীক্ষার পরে শেষ করি, তাহলে আপনাদের মানে কোর্সে পড়ে লাভ কি? এটা একটা সিম্পল কোশ্চেন না? এটা তো একটা সিম্পল কোশ্চেন। ওকে ফাইন, আসেন পরবর্তী পয়েন্টে যাই। তাহলে অভ্যন্তরীণ না আভ্যন্তরীণ, এখানে দেখেন মনে রাখতে হবে ইক প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পায়। ইক প্রত্যয় যুক্ত হলে কি হয়? আদিস্বর বৃদ্ধি পায়। কিন্তু আদিস্বর বৃদ্ধি পায়, কিন্তু ইন প্রত্যয় যুক্ত হলে ইন প্রত্যয় যুক্ত হলে আদিস্বর বৃদ্ধি পাবে না। সো তার মানে এখানে আভ্যন্তরীণ হবে না। এটা কারেক্ট আনসার হবে অভ্যন্তর যোগ ইন, এবং এটা অভ্যন্তরীণ হবে। কথা বুঝতে পারছেন? এটা হবে অভ্যন্তর যোগ ইন, এটা হচ্ছে অভ্যন্তরীণ। কনসেপ্টটা কি ক্লিয়ার? আশা করি বুঝতে পারছেন, আশা করি বুঝতে পারছেন। ওকে ফাইন, এরপর আসেন পরের পয়েন্টে যাই। আচ্ছা দেখেন পরবর্তী পয়েন্টে যাই। দেখেন তারপরে কি আছে, মানে উপনিবেশ ও উপনিবেশিক। এই যে দেখেন উপনিবেশ ও উপনিবেশিক, এরপরে কি আছে উপনিবেশ ও উপনিবেশিক। এরপর দেখেন ব্যবহার ব্যবহারিক। দেখেন ব্যবহার বানানে কিন্তু আকার নাই, কিন্তু ব্যবহারিক বানানে কি আছে? আকার আছে। ব্যবহারিক বানানে আকার আছে। এরপর দেখেন তৎক্ষণ তাৎক্ষণিক। তৎক্ষণ মানে কিন্তু দেখেন এখানে কি আছে? আকার আছে, ঠিক আছে, তাৎক্ষণিক যখন হয়ে গেছে। এরপর দেখেন নীতি, নীতি হয়ে গেছে নৈতিক, নীতি হয়ে গেছে নৈতিক। আচ্ছা এখন দেখেন সমসময়, মূল শব্দটা ছিল সমসময়, এখন এটা হয়ে গেছে সমসাময়িক। ওয়ার্ডটা কিন্তু সমসাময়িক না, এটা নিয়ে অনেকের প্যাচ আছে, প্যাচটা একটু ক্লিয়ার করে দিই, খেয়াল করেন। ওয়ার্ডটা কি সমসাময়িক না ওয়ার্ডটা সমসাময়িক? দেখেন ওয়ার্ডটা আপনাদের অনেকের প্যাচ আছে, প্যাচটা কি ভাইয়া সমসাময়িক, সমসাময়িক নাকি নাকি সমসাময়িক, নাকি সমসাময়িক? আরেকটা আছে প্যাচ, এই প্যাচটাও ক্লিয়ার করে দিই। সেটা হচ্ছে এটা কি রাজনৈতিক, এটা কি রাজনৈতিক রাজনৈতিক নাকি এটা রাজনীতিক, নাকি এটা রাজনীতিক, কোনটা রাইট? ওকে, এখন ব্যাপারটা হচ্ছে দেখেন এই রাজনৈতিক বা রাজনীতিকের ক্ষেত্রে যদি আমি বলি, ভালো করে খেয়াল করেন, এক্ষেত্রে মূল বিষয় মানে এক্ষেত্রে মানে টু বি অনেস্ট যদি বলি, বাংলা একাডেমির স্বেচ্ছাচারিতা কাজ করা ছাড়া কিছুই হয় নাই। আমি ভালো করে বুঝাচ্ছি, ভালো করে জিনিসটা খেয়াল করেন। এইসব ক্ষেত্রে বাংলা একাডেমির স্বেচ্ছাচারিতা কাজ করছে। স্বেচ্ছাচারিতা মানে কি? মানে আমার মন চাইছে এটা, মন চাইছে ওইটা। কথা বুঝতে পারছেন? এখন দেখেন আমি মন চাইছের ব্যাপারটা কেন বলি, খেয়াল করেন। মন চাইছের ব্যাপারটা আমি কেন বলি, খেয়াল করেন। মন চাইছের ব্যাপারটা কেন বললাম, এই যে রাজনীতির ব্যাপারটা, এখানে কিন্তু আমি যদি ধরি মূল শব্দটা ছিল নীতি, ধরলাম মূল শব্দটা ছিল নীতি, তাহলে মূল শব্দ যদি নীতি হয়,
তার সাথে যদি ইক প্রত্যয় যুক্ত হয় তাহলে নীতি যোগ ইক ওয়ার্ডটা হয়ে যাবে কি, ওয়ার্ডটা হয়ে যাবে নৈতিক, ওয়ার্ডটা হয়ে যাবে নৈতিক। আর এটার পরে হচ্ছে এখানে রাজ শব্দটা যুক্ত হয়েছে, এই কারণে রাজ যুক্ত হওয়ার কারণে নৈতিকের কোনো পরিবর্তন হয় নাই। সো এই কারণে নীতি যোগ ইক আমরা এটা ধরে নিব যে ইক প্রত্যয় যুক্ত হয়েছে ইকের নীতির সাথে, এবং এই কারণে দীর্ঘিকারটা ঐকার হয়ে গেছে আর রাজ পরে যুক্ত হয়েছে দ্বিতীয় ধাপে, সেই কারণে রাজনৈতিক বানানটা রাইট। কিন্তু আমি যদি ওয়ার্ডটা এভাবে চিন্তা করি যে মূল শব্দটা ছিল রাজনীতি, মূল শব্দটা ছিল রাজনীতি আর তার সাথে যুক্ত হয়েছে ইক, কথাটা চিন্তা করেন, মূল শব্দটা ছিল রাজনীতি তার সাথে যুক্ত হয়েছে ইক, তাহলে তখন আপনার মাথায় তো এটা আসতে পারে ভাইয়া রাজনীতির সাথে যদি ইক প্রত্যয় যুক্ত হয় তাহলে তো এখানে আমার মানে ইক প্রত্যয় যুক্ত হওয়ার কারণে এখানে আদিস্বর বৃদ্ধি পাবে, মানে আকার আছে আকারই থাকবে, তাহলে এটা তো রাজনীতিক হওয়ার কথা না। এখন বলেন তো এটা কি রাজনীতিক শুদ্ধ হবে কি হবে না, রাজনীতিক শুদ্ধ হবে কি হবে না, রাজনীতিক এটা কি শুদ্ধ হবে কি হবে না বলেন, রাজনীতিক এটা কি শুদ্ধ হবে কি হবে না, আমি একটু জানতে চাচ্ছি, আমাকে বলেন রাজনীতিক শুদ্ধ হবে কি হবে না, বলেন রাজনীতিক এটা কি শুদ্ধ হবে কি হবে না? উত্তর হচ্ছে অবশ্যই হবে। কেন হবে না? কারণ আমি মূল শব্দ ধরছি রাজনীতি, মূল শব্দ ধরছি কি আমি রাজনীতি, তাহলে রাজনীতির পরে আমি ইক প্রত্যয় যুক্ত করছি, তাহলে রাজনীতির পরে ইক প্রত্যয় যুক্ত করছি, তাহলে আমার আগের আদিস্বর এটা তো বৃদ্ধি করাই আছে, যদি এটা রাজনীতি থাকতো, রাজনীতি থাকলে আমি এটা বলতাম রাজনীতিক। তার মানে বাংলা একাডেমির বানান অনুসারে কিন্তু রাজনৈতিক এই বানানটাও রাইট, রাজনীতিক এই বানানটাও রাইট, বোথ অফ দেম দুইটাই রাইট, এখানে কিন্তু কোনো বানান ভুল নাই। রাজনীতিক বা রাজনৈতিক দুইটা বানানই কিন্তু বাংলা একাডেমির অভিধানে আছে, খুঁজে পাওয়া যায়, ভুল নাই, দুইটার একটাও ভুল নাই। কিন্তু এই ক্ষেত্রে ঝামেলাটা হচ্ছে এই ক্ষেত্রে তারা কেন জানি চিন্তা আপনারা অন্যরকম ভাবে করছে। মানে এখানে আমি যদি এরকম চিন্তা করতাম, খেয়াল করেন যে মূল শব্দটা হচ্ছে সময়, মূল শব্দটা হচ্ছে সময়, তার সাথে আমি ইক প্রত্যয় যুক্ত করছি, হয়ে গেছে সাময়িক। মূল শব্দটা হচ্ছে সময়, তার সাথে ইক প্রত্যয় যুক্ত করছি, হয়ে গেছে সাময়িক। আর এরপরে হচ্ছে সাময়িকের আগে যুক্ত হয়েছে সম উপসর্গ, হয়ে গেছে সমসাময়িক। তাহলে কিন্তু এই যে মানে নৈতিকের পর রাজযুক্ত রাজনৈতিক হয়েছে, এরকম ভাবে এটাকে রাইট বলতে পারতাম। কিন্তু বাংলা একাডেমির অভিধানে সময়ের সাথে ইক প্রত্যয় যুক্ত করে নাই, যুক্তরা করছে হচ্ছে সমসময়। সমসময়ের আমাকে একটা মূল শব্দ আছে, এই সমসময় শব্দের সাথে ইক প্রত্যয় যুক্ত করছে, সময় শব্দের সাথে ইক প্রত্যয় যুক্ত করে এই দন্তস্বরটার সাথে যে অ ছিল এই অটা করে ফেলছে আ, এবং এইভাবে করছে তারা সাম, এই যে দেখেন সাম আর বাকি যে আছে তা, অর্থাৎ সাময়িক, সাময়িক, এটাকে তারা হচ্ছে কারেক্ট ধরছে। অর্থাৎ বাংলা একাডেমি রাজনৈতিকের ক্ষেত্রে রাজনৈতিক বা রাজনীতিক দুইটাকেই কারেক্ট ধরছে, বোথ অফ দেম দুইটাই 100% কারেক্ট, 100% কারেক্ট, বাট এই ক্ষেত্রে শুধুমাত্র দিস ওয়ান ইজ কারেক্ট, দিস ওয়ান ইজ রং, সমসাময়িক এটাকে ভুল বলছে বাংলা একাডেমি, বুঝতে পারছেন? সেই ক্ষেত্রে এটা হচ্ছে ভাই কিছু করার নাই, এটা হচ্ছে মনে করেন যে আমি প্রথমেই বলছি যে এগুলো হচ্ছে কিছু জিনিস আছে বাংলা একাডেমির স্বেচ্ছাচারিতা কাজ করে, তো এই স্বেচ্ছাচারিতা গুলো আপনাকে মানে আলাদা আলাদা করে মাথায় রাখতে হবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে, দেয়ার ইজ নো আদার ওয়ে। আচ্ছা, এইচ এম এনামুল হক ভাইয়া, টেক্কা বইয়ে ভুল সংশোধনী বা শুদ্ধিকরণ, ভুল সংশোধন, টেক্কা বইয়ের ভুল সংশোধন, টেক্কা বইয়ে ভুল সংশোধন বা শুদ্ধিকরণ অধ্যায়টা দিলেন না কেন? টেক্কা বইয়ে ভুল সংশোধন বা শুদ্ধিকরণ অধ্যায় কেন দিব? ভুল সংশোধন বা শুদ্ধিকরণ অধ্যায় তো ইয়াতে থাকবে, মানে অন্বেষণে বা ধ্রুবতে থাকবে, টেক্কাতে কেন থাকবে? টেক্কা তো বিরোচন পাঠটা, বিরোচন পাঠে কেন থাকবে? ওকে, এরপর আসেন, এরপর হচ্ছে সমসাময়িক শুদ্ধ, রাজনৈতিক শুদ্ধ, সমসাময়িক হবে না, হ্যাঁ সমসাময়িক, রাইট ভাইয়া। তাহলে সাময়িক পরীক্ষার ক্ষেত্রে কি হবে? হ্যাঁ সাময়িক, ওইটার ক্ষেত্রে আবার রাইট ধরছে, সাময়িক বা বাংলা একাডেমির সাময়িকের ক্ষেত্রে রাইট বলছে, সাময়িক এটা রাইট, বাট সমসাময়িক এটাকে তারা ভুল বলছে। আই ডোন্ট নো, এটা মনে করেন যে বললাম না কিছু জায়গায় বাংলা একাডেমির স্বেচ্ছাচারিতা আছে, আপনাকে কিছু করার নেই, এটাই মাথা রাখতে হবে, বুঝতে পারছেন? সো এটা মাথা রাখতে হবে, এগুলো একটু প্র্যাকটিসের ব্যাপার, কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন। এরপর আসেন এই যে সমসাময়িক, এই জন্য আমি ওয়ার্ডটা মানে মার্ক করে রাখছিলাম। আচ্ছা, এরপর দেখেন এরপরে কি আছে, এরপর হচ্ছে প্রত্যহ, দেখেন ওয়ার্ডটা হচ্ছে প্রত্যহ, প্রত্যহর পরে ইক প্রত্যয় যুক্ত করছে, ওয়ার্ডটা হয়ে গেছে প্রাত্যহিক। এরপর এরকম আর কি আছে, দেখেন, ও এখানে আবার মানে ব্যতিক্রম আছে কিছু, এখানে আবার কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলো আমি একটু দেখাই দিই, ওয়েট, এখানে আবার কিছু ব্যতিক্রম আছে, ব্যতিক্রম গুলো হচ্ছে এই যে দেখেন, ব্যতিক্রম গুলো হচ্ছে এরকম যে, হ্যাঁ ব্যতিক্রম গুলো হচ্ছে এরকম যে দেখেন, দুরান্ত দুরান্তিক, মানে হচ্ছে এটা দুরান্ত দীর্ঘকার ছিল,
এরপরে ইক প্রত্যয় যুক্ত হওয়ার কারণে কিন্তু ঔকার হয় নাই, মানে দৌরান্তিক হয় নাই। দুরান্তে কি আছে বুঝতে পারছেন? এটা পরিবর্তন হয় নাই আর কি, সহজ কথা। সহজ কথা হচ্ছে পরিবর্তন হয় নাই। ওকে, এই যে দেখেন আমি যদি বলি, আরে যন্ত্রণা, খেয়াল করেন দুরান্তে কি আছে, দেন হচ্ছে পূর্ণাঙ্গে কি আছে, রস রাসিক কিন্তু হয় নাই, রস কিন্তু রসিকই আছে। বুঝতে পারছেন? পূর্ণাঙ্গ কিন্তু পৌর্ণাঙ্গিক এটা হয় নাই, পূর্ণাঙ্গিক এটাই হয়েছে। কনসেপ্ট কি ক্লিয়ার? আফসার বলছে কিন্তু এখনো পত্রিকায় প্রচলিত বানান হিসেবে সমসাময়িক ব্যবহার করা হয়, কিন্তু সমসাময়িক বানানটি শুদ্ধ, রাইট? বা সমসাময়িক বানানটা শুদ্ধ, কিন্তু সমসাময়িক, হ্যাঁ পত্রিকা এখনো, পত্রিকা না শুধু, আরো পত্রিকা ছাড়াও মানে মনে করেন যে বিভিন্ন ব্যানার, পোস্টার, ফেস্টুন, এগুলো তো এখন মনে করেন যে সমসাময়িক শব্দটা ব্যবহার করা হয়, বাট এটা ভুল, এটা হচ্ছে সমসাময়িক, রাইট আনসার। যাই হোক, এটা হচ্ছে ব্যতিক্রম একটা হচ্ছে দুরান্ত যৌগিক দুরান্তিক, পূর্ণাঙ্গ যৌগিক পূর্ণাঙ্গিক, রস যৌগিক রসিক। আর এখানে হচ্ছে অর্থনীতি, মানে এটার ক্ষেত্রে কিন্তু দেখেন যে অর্থনৈতিক এটাও রাইট, অর্থনীতিক এটাও রাইট। ইন্দ্রজাল এটার ক্ষেত্রে ঐন্দ্রজালিক এটাও রাইট, ইন্দ্রজালিক এটাও রাইট। এবং এটার মধ্যে কিন্তু রাজনীতিটা অ্যাড হবে, আমি এখানে রাজনীতিটা অ্যাড করি নাই। রাজনীতিকের ক্ষেত্রে হচ্ছে রাজনৈতিক এবং রাজনীতিক, বোথ অফ দেম দুইটাই রাইট। এই যে রাজনীতির মতো এই দুইটাও রাইট। অর্থনীতি মানে এখানে প্রথমে চিন্তা করছে যে অর্থনীতি পুরোটার সাথে যদি প্রত্যয় যুক্ত করে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে অর্থনৈতিক, মানে অর্থনীতি পুরোটার সাথে প্রত্যয় যুক্ত হয়েছে অর্থনৈতিক। আর যদি শুধু নীতির সাথে প্রত্যয় যুক্ত করে তাহলে প্রথমে হয়ে যাবে হচ্ছে নৈতিক, আর তারপরে অর্থ যুগ হয়েছে, তার মানে কি অর্থনৈতিক। এরপরে দেখেন ইন্দ্রজালিক, তার মানে প্রথমে আমি যদি চিন্তা করি যে মূল শব্দটা হচ্ছে, মানে মূল শব্দটা হচ্ছে ইন্দ্রজাল, ইন্দ্রজালের সাথে প্রত্যয় যুক্ত হয়ে ইন্দ্রজালিক হয়, মানে শুধুমাত্র মানে আদিশ্য বৃদ্ধি না পায় ইন্দ্রজালিক হয়, আবার আদিশ্য বৃদ্ধি পায় ঐন্দ্রজালিক হয়। বোথ অফ দেম দুই ভাবেই করছে তারা, বুঝতে পারছেন? আচ্ছা, ওকে 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 ওকে, ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার। পরবর্তী পয়েন্টে যাই, আসেন পরবর্তী পয়েন্টে যাই। দেখেন দরিদ্র দারিদ্র, এটা অলরেডি আমি লাস্ট ক্লাসে শিখিয়েছিলাম, দরিদ্র দারিদ্র। তবে ওই দরিদ্র দারিদ্রর বানান দিয়ে কত বানান এখানে আছে দেখেন, অলস রাইট, এরকম দেখেন অলসতা এটাও ভুল, আলস্য মানে সরি অলসতা এটা রাইট, বা আলস্য এটা রাইট, মানে যে অ্যাডজেক্টিভ থেকে নাউন করার যে ওয়েটা আছে সেই ওয়েতে। অলস্য এটাও ভুল, আলস্যতা এটাও ভুল। কেন ভুল? কারণ এখানে জফল আছে আকার নেই, এখানে আকার আছে, জফল আছে দুটি আছে, আবার তাও আছে, এটাও ভুল। এরকম উজ্জ্বলতা উজ্জ্বল, এই ব্যাপারগুলো লাস্ট ক্লাসে আলোচনা করেছি। তারপর যদি কঠিন দিয়ে একটা আমার চোখে পড়ে আমি সেটা আবার আলোচনা করে দিব, ঠিক আছে? কঠিন দিয়ে একটা আমার চোখে পড়লে সেটা আমি আলোচনা করে দিব। ওকে ফাইন। দেখেন আজকের আগের ক্লাসগুলোতে হচ্ছে যা ছিল সবগুলা টুকটাক একটু একটু করে পয়েন্ট আলোচনা ছিল, কিন্তু এখন যেটা দেখাবো এটার ম্যাক্সিমাম পয়েন্ট একদম নতুন। খেয়াল করেন, দেখেন করব নাকি করব, খাবো নাকি খাবো, হলো নাকি হলো, কোনটা সঠিক? মানে ব্যাপারটা হচ্ছে ওকার আছে নাকি নাই। তো একটা বানানের মধ্যে ওকার আছে না ওকার নাই, অর্থাৎ ওকার দিব কি দিব না, এই ব্যাপারটা আসলে কিসের উপর ডিপেন্ড করে, এই ব্যাপারটা আসলে কিসের উপর রিলেট করে? দেখেন ব্যাপারটা হচ্ছে সিম্পল বিষয়, ক্রিয়াপদের বানানের পদান্তে অযথাই ওকার দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে অর্থ সংশয়ের আশঙ্কা থাকলে সেক্ষেত্রে অবশ্যই ওকার দিতে হবে। আমি কি বুঝতে পারছি? আবার বলি, ক্রিয়াপদের বানানে শুধু শুধু ওকার দেওয়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু অর্থ সংশয়ের আশঙ্কা থাকলে ওকার দেওয়া যেতে পারে। কনসেপ্টটা কি ক্লিয়ার? বিইউপি এক্সামের আগে কি কোর্স শেষ হবে? হ্যাঁ, মোটামুটি আমাদের টার্গেট বিইউপি এক্সামের আগে আমাদের কোর্সের মানে মূল টপিক যেগুলো আছে মোটামুটি এগুলো শেষ হবে, ঠিক আছে? মূল টপিক যেগুলো আছে সেগুলো মোটামুটি শেষ হয়ে যাবে, ঠিক আছে? এই কোর্স পুরোটা শেষ হবে না বিইউপির আগে, কারণ বিইউপি কবে হবে এটা তো কোনো ঠিক ঠিকানা নেই। ফট করে দেওয়া যাবে যে বলে দিল হঠাৎ করে যে জানুয়ারির ফার্স্ট উইকে পরীক্ষা বিইউপি, ডিসেম্বরে যদি ঘোষণা দেওয়া বলে, ঠিক আছে, তাহলে তো এক মাসের মধ্যে আমরা তো কোর্স কমপ্লিট করতে পারবো না, ঠিক আছে? তবে মূল টপিক যেগুলো আছে সেগুলো শেষ হয়ে যাবে আমাদের। আচ্ছা, রাজনৈতিক, আচ্ছা দুটোই অপশনে থাকলে কোনটা দিব? ভাই রাজনৈতিক দুটোই যদি অপশনে থাকে তাহলে অতিরিক্ত মানে মনে করেন যে সর্বজন স্বীকৃত এবং সর্বোচ্চ প্রচলিত হিসেবে রাজনৈতিক, এটাকে কারেক্ট অ্যান্সার দিবেন, বুঝতে পারছেন? আচ্ছা ওকে ফাইন। খেয়াল করেন, ক্রিয়াপদের বানানের পদান্তে অযথাই ওকার দেওয়ার কোনো প্রয়োজন নেই, ক্রিয়াপদের বানানের পদান্তে অযথাই কোনো ওকার দেওয়ার প্রয়োজন নেই। আমার কাছে অন্বেষণ এবং টেক্কা দুইটা বই আছে, ভুল সংশোধন বা শুদ্ধিকরণ বলতে আমি বুঝিয়েছি প্রশ্ন যে হয় নিচের কোন বানানটি সঠিক সেটাকে, এটা অন্বেষণ বা
অন্বেষণ বা টেক্কা কোনোটাতেই নেই। দূর ভাই, এটা কি বললেন আপনি, এটা কি বললেন? আমি খুব আশাহত হইলাম, মানে মর্মাহত হইলাম, আমি খুব মানে কষ্টিত, লজ্জিত, আমি আবেগাপ্লুত, আমি বেদনা হতো। আরো কিছু দিব? আর কিছু বলে লাভ নাই। ওকে, এটা হচ্ছে আমি আপনাকে বলি, শুনেন। এটা হচ্ছে বানান শুদ্ধিকরণ অধ্যায়ের মধ্যেই এই ধরনের যত কোশ্চেন আছে সব দেওয়া আছে। বানান শুদ্ধিকরণ অধ্যায়ের মধ্যে এই ধরনের সব কোশ্চেন দেওয়া আছে। আপনি দেখেন বানান শুদ্ধিকরণ অধ্যায়ের যে পেজ, বানান শুদ্ধিকরণ অধ্যায়ের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিস গুলো আছে হচ্ছে যাদের কাছে অন্বেষণ বই আছে, অন্বেষণ বইয়ের মধ্যে হচ্ছে প্র্যাকটিস পেজ নাম্বার 126 নাম্বার পেজ থেকে শুরু করে অসংখ্য প্রশ্ন, বিসিএস এর, ব্যাংকের, পিএসসির, ঠিক আছে, তারপর হচ্ছে মনে করেন বিশ্ববিদ্যালয় ভর্তির, এবং এই যে বাক্য রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো দেওয়া আছে। মানে একটা বাক্য দিয়ে বলছে এই বাক্যের ভুলগুলো কোনগুলো, ঠিক আছে, এগুলো সব দেওয়া আছে এখানে। কি বলেন ভাই, নাই থাকবে না কেন? সবগুলো আছে, অবশ্যই আছে, অবশ্যই আছে, থাকবে না কেন ভাই? ওকে ফাইন। আচ্ছা, এবার দেখেন, তাহলে ক্রিয়াপদের বানানের পদান্তে অযথাই ওকার দেওয়ার কোনো প্রয়োজন নেই, তবে অর্থ সংশয়ের আশঙ্কা থাকলে সেখানে ওকার দিতে হবে। যেমন দেখেন, তোমাকে একটি কথা বলবো, দেখেন এখানে তো আমার ওকার দেওয়ার প্রয়োজন নাই, কারণ বলবো দ্বারা তো এমন কোনো ওয়ার্ড নাই যেটা রিডান্ডেন্সি হইতেছে, মানে সরি, এটা হচ্ছে মনে করেন অর্থ চেঞ্জ হওয়ার কোনো পসিবিলিটিস আছে। বা দেখেন, আজ এই কাজটি করব, তো আপনি বলেন, যদি করব না বলেন, মানে ওকার না দেন, তাহলে কি আপনার এখানে অর্থ সংশয়ের কোনো চান্স আছে? অর্থ সংশয়ের কোনো চান্স নাই। আবার দেখেন, অনেক দোয়া রইলোর মধ্যে আমার এখানে ওকার দেওয়ার দরকার নাই। এখন বাইরে যাব, সে ছিল ভীতু, এগুলোর মধ্যে ওকার দেওয়ার প্রয়োজন, এগুলোর মধ্যে ওকার দেওয়ার প্রয়োজন নাই। ভাত খেয়ে পড়বো, গাছ থেকে নিচে নামবো, সে একা ঘুমাতে ভয় পেত, পরে ভাত খাবো, এগুলো সব কি? এগুলো সব হচ্ছে মনে করেন এই যে পড়বো, নামবো, পেতো, খাবো, এগুলো সব কি? সব হচ্ছে মনে করেন যে আহ সব হচ্ছে মনে করেন যে কোনো ওকার দেওয়ার প্রয়োজন নাই। কিন্তু হ্যাঁ, ওকার দিতে হবে। কোথায় দিতে হবে? অর্থ সংশয়ের আশঙ্কা থাকলে, অর্থ সংশয়ের আশঙ্কা থাকলে। যেমন কি, এই যেমনটা এখন দেখাই, এই ক্রিয়াপদগুলোর বানানে ওকার দেওয়ার প্রয়োজন নেই, কেননা ওকার না দিলে অভিধান অনুসারে এগুলোর কোনো অন্য অর্থ নেই। কিন্তু দেখেন, কিছু কিছু ক্রিয়াপদ আছে যার সাথে ওকার যুক্ত না করলে তা অন্য অর্থ প্রকাশকারী শব্দ হয়ে যাবে। যেমন যেমন মনে করেন, দেখেন হলো, এখন হলোকে যদি ক্রিয়াপদ, মানে হলো এটাকে আপনি ক্রিয়াপদ হিসেবে যখন ব্যবহার করবেন, অবশ্যই আপনার ওকার দিতে হবে। আপনি যদি হলোকে ওকার না দেন, এটা হয়ে যাবে হল, এবং হল হয়ে যাবে তখন বিশেষ্য, আর এটার অর্থ হয়ে যাবে বড় রুম। হল মানে কি বলেন? বড় রুম। কথা বুঝতে পারছেন? আবার দেখেন, মনে করেন সে আমাকে অনেক কষ্ট দিল, সে আমাকে অনেক কষ্ট দিল, বা সে আমাকে একটি বই উপহার দিল, তাহলে এই যে দিল বানানটা, দিল বানানে ওকার দিতে হবে, কারণ এটা ক্রিয়াপদ হিসেবে প্রদান করলো, অর্থ বুঝাতে ওকার দিতে হবে। কিন্তু আপনি যদি ওকার না দেন, এটা হয়ে যাবে দিল। দিল মানে কি? বিশেষ্য। যেমন যে মন বা প্রাণ, ঠিক আছে, এটা হচ্ছে দিল। তারপর দেখেন এই যে কমলো, ঠিক আছে, কমলোর মধ্যে এটা ক্রিয়াপদ হিসেবে ওকার দিতে হবে। আপনি যদি ওকার না দেন, এটা হয়ে যাবে কমল। কমল মানে কি? বিশেষ্য। কমল মানে হচ্ছে বিশেষ্য পদ, পদ্মফুল। দেন হচ্ছে দেখেন করাতো, করাতো হচ্ছে ক্রিয়াপদ, ঠিক আছে। যেমন মনে করেন সে আমাকে দিয়ে এই কাজটা করাতো, ঠিক আছে, সে আমাকে দিয়ে অন্যায় কাজ করাতো, সে আমাকে দিয়ে এই কাজটা করাতো, তাহলে এটা হচ্ছে করাতো। করাতো বললে সেটা হচ্ছে ওকার হবে, ক্রিয়াপদ বুঝাতে। কিন্তু যদি ওকার না দেন, এটা যাবে করাত। যেমন মনে করেন যে কাঠ কাটার যে হাতিয়ার, ঠিক আছে, করাত, সেটাকে বলি কি? সেটাকে বলি করাত। তো এই জন্য আপনার কি করতে হবে বলেন? আপনার হচ্ছে বুঝতে হবে, মানে ক্রিয়াপদ সম্পর্কে জানতে হবে যে এটার মধ্যে ওকার দেওয়ার দরকার আছে কি নাই। তো সিম্পলি যদি বলি ওকার দেওয়ার দরকার নাই, সিম্পলি ওকার দেওয়ার দরকার নাই। আর যদি ওকার দিতে মন চায়, তখন সেক্ষেত্রে দেখতে হবে, মানে আন্দাজে মন চালিতে হবে না, সেক্ষেত্রে দেখতে হবে যে ওকার না দিলে অন্য কোনো অর্থ সংশয়ের আশঙ্কা আছে কিনা। যদি অর্থ সংশয়ের আশঙ্কা থাকে, তাহলে ওকার দিতে হবে। কনসেপ্টটা কি ক্লিয়ার? যদি অর্থ সংশয়ের আশঙ্কা থাকে, তাহলে ওকার দিতে হবে। এরপর আসেন, দেখেন কিছু কিছু ক্রিয়াপদ আছে যার সাথে ওকার যুক্ত না করলে অন্য অর্থ প্রকাশ হয়ে যায়। যেমন দেখেন এই যে দেব, যেমন আমি তোমাকে একটি বই উপহার দেব, খেয়াল করেন, আমি যদি বলি আমি তোমাকে একটি বই উপহার দেব, এই দেব, উপহার দেব, এটা তো ক্রিয়াপদ বুঝাচ্ছে, মানে তোমাকে দেওয়া। এখন আপনি যদি উপহার দেব ওকার না দেন, তাহলে কি হয়ে যাবে? দেব। দেব মানে কি? ঈশ্বর বা দেবতা হয়ে যাবে, ঠিক আছে। দেন হচ্ছে নিব, নিব হচ্ছে ক্রিয়াপদ হয়ে যাবে। যেমন মনে করেন আমি তোমার কাছ থেকে সন্ধ্যায় বইটা নিব, সন্ধ্যায় বইটা নিব, ঠিক আছে, তাহলে সন্ধ্যায় বইটা নিব, এই নিব হয়ে গেছে ক্রিয়াপদ, এবং এটা গ্রহণ করব। আর যখন এটা নিব হয়ে যাবে, নিব মানে ওকার যদি না দেন, এটা যাবে নিব। নিব মানে হচ্ছে কলমের অগ্রভাগ, মানে বিশেষ্য। এরপর দেখেন এলো, এলো হচ্ছে ক্রিয়াপদ। যেমন সে আমার বাসায় বেড়াতে এলো, ওকার আছে, সেটা হচ্ছে আগমন করলো, ওকার হবে। কিন্তু ওকার যদি না দেন, এটা যাবে এল। এল মানে ইংরেজি বর্ণ, ঠিক আছে, এই যে এল, এটা। দেন হচ্ছে গেল, গেল, এখন এটাও ক্রিয়াপদ, এটাও ক্রিয়াপদ, কিন্তু দুইটা ক্রিয়াপদের দুই রকম অর্থ।
এই গেল ক্রিয়াপত্রের অর্থ হচ্ছে গলাধকরণের অনুজ্ঞা, গলাধকরণ করো মানে তুমি এখন দ্রুত খাবার গেল, দ্রুত খাবার গেল, এটা হচ্ছে ওকার। আর এই গেল দ্বারা কি বোঝায়? এই গেল দ্বারা বোঝায় হচ্ছে মানে চলে গেল, যেমন মনে করেন সে আমার বাসা থেকে চলে গেল, তাহলে এটা হচ্ছে গেল, এটা হচ্ছে ওকার বোঝায়, মানে ওকার থাকবে না, এটা হচ্ছে ওকার থাকবে না। এরপর দেখেন এরপরে কি আছে, এরপর হচ্ছে কিছু কিছু ক্রিয়াপদ আছে যার সাথে ওকার যুক্ত হয় না। এই যে এটা তো বুঝতে পারছেন অলরেডি, এটার আমার দেখানোর দরকার নেই, এটা বুঝে গেছেন। পরের নিয়মে চলে যাই। হ্যাঁ গুড। দেখেন নিও না নিও, অর্থাৎ ওকার আছে মানে ও নাকি অন্তস্থীয়। যেমন দেখেন উঠিও না উঠিও, অর্থাৎ বানানটা কি উঠিও এরকম নাকি উঠিও এরকম। দেন করিও নাকি করিও, মানে সাধারণত চট্টগ্রামের মানুষরা দেখবেন এরকম বলে তুমি আমার কাজটা করিও, হ্যাঁ মানে তুমি আমার কাজটা করো। এই করোটা কি হচ্ছে চট্টগ্রামের দিকের ওরা বলে হচ্ছে তুমি আমার কাজটা করিও, কেমন করিও, ঠিক আছে। তুমি তুমি সেখানে তুমি গানটা শুনিও, কেমন শুনিও, মানে মনে করেন আপনাকে একটা গান শোনার জন্য সাজেস্ট করছে, তো বলছে তুমি গানটা শুনিও, কেমন, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে তুমি গানটা শুনো, ঠিক আছে। এই শুনোর না জায়গায় ওরা হচ্ছে বলে এরকম। তো এটা হচ্ছে মনে করেন যে কি বলে চট্টগ্রামে, আর রংপুর আসে এটার হিসাব আবার আলাদা, এর আবার করিও না, এর আবার হিসাব আলাদা, অন্যরকম বলে। যাই হোক, নিয়ম জিনিসটা কি, এখন নিয়ম হচ্ছে মনে করেন নিও না নিও, অন্তস্থীয় না কেউ কর, কোনটা হবে? তো কোনটা হবে আমরা একটু দেখি। ব্যাপারটা হচ্ছে ক্রিয়াপদের বানানের পদান্তে ইও বা এও উচ্চারিত হলে বানান লেখার সময় ইও বা এও স্থলে যথাক্রমে ইও বা এও লিখতে হবে। অর্থাৎ ইও বা এও যাই হোক না কেন, সহজ কথা, লিখতে হবে একার দিয়ে, লিখতে হবে কি দিয়ে, একার দিয়ে, ঠিক আছে। ইও বা এ মানে অন্তস্থীয় দিয়ে লিখতে হবে। অর্থাৎ দিও, তুমি আমাকে চিঠি দিও, এখন আর আগে লেখা হইতো এরকম ভাই, এই যে দেখেন তুমি আমাকে চিঠি দিও, আগে এরকম লেখা হইতো, ঠিক আছে, এই যে আগে এরকম লেখা হইতো, এখন লিখতে হবে এরকম, এটা শুদ্ধ বানান। বলিও বানানটা এটা, যেমন তুমি আমার সাথে কথা বলিও, বানানটা এভাবে লেখা হতো, এখন এইভাবে। দেন চলিও, সৎ পথে চলিও, বানানটা এভাবে লেখা হতো, এখন এইভাবে, এটা ভুল বর্তমানে। তাহলে এই যে নিও, আসিও, করিও, উঠিও, যেও, ঠিক আছে, তারপর হচ্ছে ঘুমিও, বলিও, এগুলো সব কি আগে ছিল হচ্ছে এক ধরনের বানান, এখন আরেক ধরনের বানান। কনসেপ্টটা কি ক্লিয়ার? আগে ছিল শুধু ও, আর এখন হচ্ছে ওকারের সাথে কমল তো নরম অর্থ দেয়। হ্যাঁ কমল কেন নরম অর্থ দিবে? কোমল নরম অর্থ দেয়। আচ্ছা, কোমল নরম অর্থ দেয়, কমল কেন নরম অর্থ দিবে? আচ্ছা, তাহলে আশা করি এই পর্যন্ত ক্লিয়ার, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার আছে। তাহলে এর পরের পয়েন্টে কি আসে আমরা একটু দেখি। দেখেন ভিডিও নাকি ভিডিও, রেডিও নাকি রেডিও, অর্থাৎ এক্ষেত্রে ওকার না অন্তস্থীয় ওকার, কোনটা রাইট হবে? এবার খেয়াল করেন ব্যাপারটা কি। ব্যাপারটা হচ্ছে আধুনিক বাংলা অভিধান অনুসারে বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে সর্বদা ইও উচ্চারিত হলে তার স্থলে ইও লিখতে হবে, অর্থাৎ অন্তস্থীয় ওকার লিখতে হবে। যেমন দেখেন অডিও, এটা হচ্ছে ওকার আছে, এটা হচ্ছে অডিও, অন্তস্থীয় ওকার। স্টুডিও, এটা ও আছে, এটা হচ্ছে অন্তস্থীয় ওকার স্টুডিও। দেন হচ্ছে রেডিও, ভিডিও, এই বানানগুলো না আগে আমরা শিখতাম হচ্ছে এই যে অডিও, ভিডিও, রেডিও, স্টুডিও, এই বানানগুলো আগে আমরা শিখতাম হচ্ছে ও দিয়ে, কিন্তু এখন বাংলা একাডেমি বলছে না, এগুলো দীর্ঘকার মানে অন্তস্থীয় ওকার দিয়ে দিতে হবে। এই যে অডিও, স্টুডিও, ভিডিও, রেডিও, এগুলো সব অন্তস্থীয় ওকার দিয়ে দিতে হবে, অন্তস্থীয় ওকার। ক্লিয়ার? অন্তস্থীয় ওকার দিতে হবে। তবে অভিধানের চিকিৎসা সংক্রান্ত বানানের ক্ষেত্রে ভালো করে বুঝেন, তবে অভিধানের চিকিৎসা সংক্রান্ত বানানের ক্ষেত্রে শব্দের শেষে ইও উচ্চারিত হলে বানান লেখার সময় ইওই ব্যবহার করা হয়েছে। যেমন যেমন মনে করেন পোলিও, তারপর হচ্ছে মনে করেন ফিজিও, ঠিক আছে, ফিজিওথেরাপি, পোলিও, ঠিক আছে, এরকম যতগুলো আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে যেমন এই যে পোলিও, হোমিও, ফিজিও, হোমিও, এটাও ঠিক আছে। ওকে ফাইন, এই হচ্ছে মোটামুটি আলোচনা, এই হচ্ছে মোটামুটি আলোচনা। এখানে মোটামুটি আমাদের বাংলা বানানের যে আলোচনাগুলো ছিল মোটামুটি এখানে আমাদের আলোচনা সবই হয়েছে। তারপরও দুই একটা যদি আলোচনা বাদ থাকে আমি মানে যদি স্কিপ হয়ে যায় আমি এক পলক জাস্ট দেখে আপনাদেরকে জানাচ্ছি, 1 মিনিট। আশা করি কোনোটা বাদ যায় নাই, তারপর জানাচ্ছি আমি, দাঁড়ান। 4 নম্বর রুলস, আচ্ছা ধ্রুব বই বা অন্বেষণ বই যার কাছে যেটা আছে দেখতে পারেন। 3 নম্বর রুলস এটা হয়েছে, 4 নম্বর রুলস হয়েছে, 5 নম্বর রুলস, 5 নম্বর রুলসটা হয় নাই, 5 নম্বর রুলসটা আমরা একটু দেখি। 5 নম্বর রুলসটা আপনাদেরকে পড়ানোই হয় নাই, মানে এটা হচ্ছে আমি আলাদা দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি, খেয়াল করেন। 5 অ্যাকচুয়ালি এখানে 5 না, শুধু 5, 6 দুইটা রুলসই আমাদের হয় নাই, এবং এই দুইটা রুলস হচ্ছে অনুস্বর বা উমর রিলেটেড। এটার ব্যাপারটাকে আমি একটু বলি আপনাকে। ব্যাপারটা হচ্ছে এরকম যে অনুস্বর ভার্সেস উমর ক্ষেত্রে, অনুস্বর ভার্সেস উমর ক্ষেত্রে কখন কোনটা বসবে। এখানে আসলে 5, 6 দুইটা রুলস বললেও এখানে রুলস মূলত 4টা। 5, 6 দুইটা রুলস বললেও এখানে রুলস মূলত কয়টা? রুলস মূলত 4টা অনুস্বর উমর রিলেটেড। তো
রুলস 1 নম্বর কি? 1 নম্বর রুলসটা হচ্ছে সর্বাবস্থায় সাধারণ ক্ষেত্রে সর্বাবস্থায় সাধারণ ক্ষেত্রে হ্যাঁ সর্বাবস্থায় সাধারণ ক্ষেত্রে অনুস্বর বসবে সর্বাবস্থায় সাধারণ ক্ষেত্রে অনুস্বর বসবে ঠিক আছে, অনুস্বর বসবে। যেমন মনে করেন আমি যদি বলি অনুস্বর বসবে সর্বাবস্থায় সাধারণ ক্ষেত্রে অনুস্বর বসবে, যেমন আমি যদি বলি, খেয়াল করেন, আমি যদি বলি সাধারণ ক্ষেত্রে, যেমন মনে করেন রং, তাহলে রং বানানে অনুস্বর। যদি বলি ঢং বানানে অনুস্বর, তাহলে রং ঢং। ব্যাং বানানে অনুস্বর, ঠিক আছে। তারপর হচ্ছে মনে করেন রং ঢং ব্যাং সং, ঠিক আছে। তো এই বানানগুলোতে ব্যাং বানান, দেন হচ্ছে সং, এই বানানগুলোতে কি বসে বলেন? এই বানানগুলোতে বর্তমানে অনুস্বর বসে, ঠিক আছে। এটা গেল হচ্ছে রুলস নাম্বার 1। তবে মনে রাখতে হবে, অনুস্বরের পরে যদি কার যুক্ত থাকে, কি থাকে ভাই? অনুস্বরের পরে যদি কার যুক্ত থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে এটা হচ্ছে মনে করেন যে অনুস্বরের তখন বসবে না, তখন অনুস্বর জায়গা হয়ে যাবে উম। যেমন মনে করেন আমি যদি বলি ব্যাপারটা হচ্ছে এরকম যে কার আছে, যেমন দেখেন আমি যদি বলি আংটি, তাহলে আংটি বানানটা কিন্তু দেখেন, আংটি বানানটা কিন্তু হয়েছে কিভাবে? আংটি বানানটা হয়েছে হচ্ছে অনুস্বর দিয়ে, কারণ এটার সাথে কিন্তু আকার শিকার দীর্ঘের কিছু নাই। কিন্তু আংটি এটা পড়ানো হয় আঙুলে। এখন আঙুল যখন আপনি বলবেন, তখন আপনার কি করতে হবে? তখন আপনার উম দিয়ে লিখতে হবে আঙুল। আপনি কিন্তু অনুস্বর দিয়ে লিখতে পারবেন না, মানে যে অনুস্বর দিয়ে লিখতে পারবেন না। আপনি কি চাইলে আঙুল বানান এভাবে লিখতে পারবেন? বলেন তো, আঙুল বানান এভাবে লিখতে পারবেন? দেখেন, আপনি কি আঙুল বানান এভাবে লিখতে পারবেন? এভাবে না লিখে অনুস্বর দিয়ে তারপরে ল এরকম এভাবে লিখতে পারবেন? অবশ্যই পারবেন না। আঙুল বানান আপনাকে কি করতে হবে? এই যে উম দিয়ে লিখতে হবে, আঙুল। তাহলে আঙুল এটা হচ্ছে মনে করেন যে আঙুল বানান এটা দিয়ে লিখতে হবে, এভাবে লেখা যাবে না। এভাবে লিখতে হবে, এভাবে লেখা যাবে না। এই জন্য বলছি যে ব্যাপারটা হচ্ছে সর্বাবস্থায় সাধারণ ক্ষেত্রে অনুস্বর বসবে, তবে অনুস্বরের সাথে যদি কার যুক্ত হয়, অনুস্বরের সাথে কি যুক্ত হয়? কার যুক্ত হয়। কার মানে আকার, রস্যিকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার, এই কোন ধরনের কার যুক্ত হয়, তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে উম। কনসেপ্টটা কি ক্লিয়ার? নাজমুল হাসান নিলয় বলছে, স্যার অন্বেষণ বইয়ের পেজ কোয়ালিটি টু গুড। আচ্ছা নাজমুল হাসান নিলয় ভাই, অন্বেষণ বইয়ের পেজ কোয়ালিটি টু গুড, বাট সামনের বছর অন্বেষণ বইয়ের পেজ কোয়ালিটি এরকম থাকবে না। সামনের বছর অন্বেষণ বইয়ের পেজ, শুধু টেক্কা বইয়ের পেজ কোয়ালিটি ওইরকম থাকবে। টেক্কার পেজ কোয়ালিটিটা এখন যেরকম আছে এরকম থাকবে, বাট অন্বেষণের পেজ কোয়ালিটি এরকম থাকবে না। অন্বেষণের পেজ কোয়ালিটি হয়ে যাবে মাস্টার বইয়ের পেজ কোয়ালিটির মতো। মাস্টার, কথা বুঝতে পারছেন? কারণ সত্যি কথা বলতে পেজ কোয়ালিটির দিকে তাকাইলে আমার বইয়ের দাম একটু বেশি পড়ে, কথা বুঝতে পারছেন? আমি যেটা চিন্তা করছি, মাস্টার বইয়ের পেজের মতো হয়ে যাবে। এবং এটার পিছনে আরেকটা কারণ আছে, কারণ হচ্ছে আমি নিয়ত করছি, আল্লাহ যদি বাচ্চা রাখে আমাকে, সেটা হচ্ছে আল্লাহ যদি আমাকে বাচ্চা রাখে, সামনের সিজনে মানে সামনের সংস্করণ যেটা অন্বেষণ বেরোবে, সেটার মধ্যে আমি সাহিত্য সহ অ্যাড থাকবে। তো তার মানে এখন এবং অন্বেষণ, তার মানে কি অন্বেষণ হবে একটা কমপ্লিট প্যাকেজ। মনে করেন ব্যাকরণ এবং সাহিত্যের জন্য কমপ্লিট একটা প্যাকেজ হবে অন্বেষণ, বুঝতে পারছেন? সাহিত্য সহ অ্যাড থাকবে। এবং এটা বই আমার মোটা নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই। মোটা এটা যদি মাস্টারের মতো মোটা হয় তো হোক, আমার এটা নিয়ে কোনো মানে হেডেক নাই। এটা যদি মাস্টারের মতো মোটা হয় তো হোক। এই জন্য পেজটা আমি ওইরকম পেজ দিব, যাতে আলটিমেটলি স্টুডেন্টের মূল লক্ষ্যটা থাকে হচ্ছে বইয়ের পেজ দেখা না, স্টুডেন্টের মূল লক্ষ্যটা হচ্ছে পড়া। সো ওইখান থেকে পড়তে পারতেছেন কিনা সেটা ফ্যাক্ট, বুঝতে পারছেন? সামনের বছর এই কাজটা করবো। আচ্ছা, একজন বলছে স্যার বাঙালি, এটা একটু বুঝাই দেন। সিম্পল জিনিস, এই যে দেখেন বাংলা বানানটা আপনি যখন বলবেন বাংলা, তখন অনুস্বর বসছে, কারণ অনুস্বর রুমের মধ্যে সর্বাবস্থায় কি বসবে? অনুস্বর বসবে। কিন্তু যখন আপনি বলবেন বাঙালি, তখন কি অনুস্বরের সাথে আকার বসে গেছে না? বলেন, তখন কি অনুস্বরের সাথে আকারের প্রশ্ন আসতেছে না? এই যে দেখেন হচ্ছে আকারের প্রশ্ন আসছে, তো আকারের প্রশ্ন আসলে তখন তো আর অনুস্বর বসবে, তখন হবে উম। তখন হয়ে যাবে কি? তখন হয়ে যাবে বাঙালি। কনসেপ্টটা কি ক্লিয়ার? স্যার এখন নাকি এখনো, এটা কোনটা হবে? নিঝুম আফরিন বলছে। আচ্ছা, এখনো ওকার দিয়ে হবে নাকি এখনো ওকার দিয়ে হবে না? উত্তর হচ্ছে এখনো, এটা মনে হয় এখানে রুলস এর মধ্যে পাবেন, এটা ওকার দিয়ে হবে না, আলাদা লিখতে হবে। অর্থাৎ এখন তারপরে ও, এরকম আজও ওকার দিয়ে লিখলে হবে না, আজ তারপরে ও, এটা লিখতে হবে। বুঝতে পারছেন কেন? দাঁড়ান, আহ যদি আমরা ইয়া দেখি তাহলে দেখতে পারবেন একটু পরে। আচ্ছা, একজন প্রশ্ন করছে স্যার রংপুর নাকি রংপুর, মানে বানানটা কি উম দিয়ে হবে নাকি অনুস্বর দিয়ে হবে? ভাই প্রথম কথা হচ্ছে নামের বানানে কোনো ভুল নাই, তারপরও
নামের বানানটা রংপুর বানানটা অনুস্বর দিয়ে আছে, অনুস্বর দিয়ে হবে, ব্যাকরণগত ভাবে অনুস্বরই হয়। কারণ দেখেন অনুস্বর রূপের মধ্যে সাধারণভাবে কি বসবে? অনুস্বরই বসবে, সিম্পল হিসাব। বুঝতে পারছেন? তাহলে সর্বাবস্থায় সাধারণত কি বসবে? অনুস্বর বসবে। তবে অনুস্বরের সাথে যদি কার যুক্ত থাকে তাহলে অনুস্বরের জায়গায় পরিবর্তে বসবে হচ্ছে উম। এটা হচ্ছে আমাদের 2 নম্বর রুলস গেল। এবার আসেন 3 নম্বর রুলস। 3 নম্বর রুলসটা হচ্ছে যদি দেখি অনুস্বরের সাথে আবার অনুস্বরের সাথে 3 নম্বর রুলস হচ্ছে অনুস্বরের সাথে যদি দেখি আবার মনে করেন যে ক, খ, গ, ঘ, উম, ক্ষিয় আছে। ক, খ, গ, ঘ বা ক্ষিয়, অ্যাকচুয়ালি উম দরকার নাই, ক, খ, গ, ঘ বা ক্ষিয় আছে, ক্ষিয় আছে। যদি দেখি যে অনুস্বরের সাথে ক, খ, গ, ঘ, ক্ষিয় আছে, তাহলে তখন আর এটা অনুস্বর থাকবে না, তখন অনুস্বরের পরিবর্তে এটা আবার হয়ে যাবে উম। যেমন যেমন দেখেন আমি যদি বলি আকাঙ্ক্ষা, বানানটা খেয়াল করেন, এই যে আকাঙ্ক্ষা বানানটা কিন্তু উমর পরে খ আছে, এবং খ আছে দেখে আগের অনুস্বরটা অ্যাকচুয়ালি এখানে উম বসছে। এখানে কিন্তু বসার কথা ছিল অনুস্বর। চিন্তা করেন অনুস্বর কেন বসার কথা ছিল? কারণ এখানে তো আমার আকার রস্বইকার দীর্ঘার কিছু নাই, তো আমি এখানে কি বসাবো? অনুস্বর বসাবো। কিন্তু এই যে ক, খ, গ, ঘ এবং ক্ষিয় দেখে খটা কে গেছে, মানে উম হয়ে গেছে। এরকম দেখেন আমি যদি বলি আকাঙ্ক্ষা, আমি যদি বলি এই যে মনে করেন সঙ্গ, খেয়াল করেন সঙ্গ বা সঙ্গী, তাহলে যে সঙ্গী বানানটা খেয়াল করেন, সঙ্গী বানানটা যে দেখেন উমর পরে গ আসছে, উমর পরে গ আসছে না, উমর পরে গ আসছে কেন? সঙ্গী বানানটা। যদি বলি অঙ্ক, অঙ্ক বানানটা খেয়াল করেন, অঙ্ক বানান কি এটা রাইট না এটা রাইট? বলেন অঙ্ক বানান কোনটা রাইট? অঙ্ক বানান কি এটা রাইট না এটা রাইট? কারেক্ট আনসার হচ্ছে অঙ্ক বানান। একটু চিন্তা করেন, অঙ্ক বানান সিম্পলি এখানে অনুস্বরের উপরে কোনো আকার ও শিখা দীর্ঘার নাই, সো তার মানে এটা কি অনুস্বরী হওয়ার কথা, এটা অনুস্বরী হওয়ার কথা। কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে অনুস্বরের পরে কি আছে? ক আছে না, তো এখানে যেহেতু এই যে ক আছে, তাহলে ক থাকলে কি হবে? ক থাকলে হচ্ছে ও হবে, তার মানে কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা হচ্ছে অঙ্ক, এরকম হবে। বুঝতে পারছেন? অঙ্কটা হবে এরকম, আশা করি বুঝতে পারছেন। এবার সেটা গেল 3, এবার 4। আচ্ছা অঙ্ক যদি এরকম হয় তাহলে বলুন তো সঙ্গীত বানানটা কি হবে? সঙ্গীত কি এটা রাইট না এটা রাইট? বলেন সঙ্গীত বানান কি এটা রাইট না এটা রাইট? কোনটা রাইট? সঙ্গীত বানান কোনটা রাইট? উম রাইট না অনুস্বর রাইট? বলেন সঙ্গীত বানান কোনটা রাইট? উম রাইট না অনুস্বর রাইট? আকাঙ্ক্ষা বানানটা ওরে আমি খ দিয়ে দিছি কেন? আকাঙ্ক্ষা বানানটা হচ্ছে ক্ষিয় দিয়ে হবে। হ্যাঁ, আকাঙ্ক্ষা বানানটা হচ্ছে উম ক্ষিয়। সঙ্গীত বানানটা কি হবে? সঙ্গীত বানানটা কি এটা হবে না এটা হবে? উত্তর হচ্ছে সঙ্গীত বানানটা আবার এটা হবে। কেন ভাই? এখানে তো অনুস্বর পরে ক, খ, গ, ঘ, উম আছে, তাহলে ক, খ, গ, ঘ, ক্ষিয় এগুলো থাকলে তো আগের অনুস্বরটা অনুস্বর থাকে না, এটা তো উম হয়ে যায়, তাহলে এখানে কেন এটা হবে? ওকে, এটাই হবে, এই হবে কারণ কারণ এটা শব্দটা হচ্ছে সন্ধিবদ্ধ শব্দ। তো মাথা রাখতে হবে যদি সন্ধিবদ্ধ শব্দ হয়, তাহলে সন্ধিবদ্ধ শব্দ হলে এখানে মাথা রাখতে হবে যদি সন্ধিবদ্ধ শব্দ হয়, তাহলে সন্ধিবদ্ধ শব্দে অনুস্বর এবং উমর মধ্যে সবসময় অনুস্বর বসে। সন্ধিবদ্ধ শব্দ আবার ও বসবে না। যেমন দেখেন আমি যদি বলি অহংকার, আমি যদি বলি অহংকার, তাহলে এক্ষেত্রে কিন্তু কি বসবে? দেখেন এই যে মানে ক আছে, ক এর পরে উম বসার কথা ছিল, কিন্তু অহংকারের ক্ষেত্রে অনুস্বর বসছে। কেন বসছে? কারণ অহংকার সন্ধিবদ্ধ শব্দ। আমি কি বুঝতে পারছি? অহম যোগকার অহংকার, বুঝতে পারছেন? ভয়ম যোগকর ভয়ঙ্কর, তাহলে অহংকার ভয়ঙ্কর সন্ধিবদ্ধ শব্দ, এবং সন্ধিবদ্ধ শব্দ হওয়ার কারণে এটাতে কি বসছে? এটাতে হচ্ছে অনুস্বর বসছে। তাহলে রুলসটা কি ক্লিয়ার? তাহলে আমি বলি 4টা রুলস অনুস্বর এবং উম নিয়ে। প্রথমটা হচ্ছে সাধারণভাবে সব জায়গায় অনুস্বর বসবে। দ্বিতীয় কথা হচ্ছে অনুস্বরের সাথে যদি কার যুক্ত থাকে, আকার রস্বইকার দীর্ঘার রস্বইকার দীর্ঘার ইকার একার ঐকার ওকার ওকার, যে কোনো কার যুক্ত থাকে সেটা হচ্ছে উম বসবে। এটা হচ্ছে 2 নম্বর রুলস। যে কোনো কার যুক্ত থাকলে সেটা হচ্ছে উম বসবে, এটা হচ্ছে 2 নম্বর রুলস। আচ্ছা এবার আসেন উম বসবে। এরপর আসেন যদি বলি 3 নম্বর রুলসটা হচ্ছে যদি দেখেন যে ক খ গ ঘ এবং ক্ষিয় আছে, ক খ গ ঘ ক্ষিয় আছে, তাহলে তার পূর্বে সবসময় উম বসবে। তবে ক খ গ ঘ ক্ষিয় থাকলেও উম না বসে অনুস্বর বসতে পারে যদি সেই শব্দটা সন্ধিবদ্ধ শব্দ হয়, যদি সেই শব্দটা সন্ধিবদ্ধ শব্দ হয়। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? উফ, আজকে গেছিলাম সকালবেলা ব্যাংকে, বুঝছেন, অগ্রণী ব্যাংকে। অগ্রণী ব্যাংক থেকে মনে করেন অগ্রণী ব্যাংকে গেছিলাম আমার নানার একটা মানে ইস্যু নিয়ে। আমার নানার পেনশনের টাকা পায়, তো পেনশনের টাকা হচ্ছে তার অ্যাকাউন্টে আসে, কিন্তু সে হচ্ছে মনে করেন যে চেক বই হারায় ফেলছে, আর এখন হচ্ছে তার ওটা কি বলবে, মানে এখন সে সিগনেচারও ভুলে গেছে। বুড়ো মানুষ তো, প্রায় 96 ইয়ার্স ওল্ড। তো
তো সিগনেচার ভুলে গেছে। একটা সময় পুরো নাম লিখতো সিগনেচারের মধ্যে মোহাম্মদ আহসানুল্লাহ, এখন লিখে হচ্ছে আজকে মানে যে অফিসারের সামনে বসে একবার লিখছে আহসান, একবার লিখছে আহসানুল্লাহ পুরোটা, একবার বলে যে মানে আহসান লিখলেই হবে, উল্লাহ লেখা লাগবে না, মানে একবার এক একটা দিচ্ছে। তো এখন আসলে যারা কর্মকর্তারা আবার এখানে কাহিনী হয়েছে, আমরা প্রথমে অ্যাপ্লাই করছিলাম যে যদি সম্ভব হয় তাহলে এটিএম কার্ড করে ফেলি। এটিএম কার্ড করে ফেললে নানাকে নিয়ে বারবার এই যে মনে করেন সিগনেচার নিয়ে তাকে নিয়ে ব্যাংকে দৌড়াদৌড়ি করা, এত বৃদ্ধ মানুষকে নিয়ে এতবার দৌড়াদৌড়ি করা, এটা কি ঠিক? উচিত না। তো পরে বললাম যে এটিএম কার্ডটা করতে পারলে ভালো হইতো। ও মা গো মা, এটিএম কার্ডের কথা কইছি ভাই, হেরা মনে হয় তেলে বেগুনে জ্বলে উঠলো। মানে অবশ্যই এটা তাদের দোষ নাই, এখন বাংলাদেশের যে অবস্থা, বৃদ্ধ বাপ মার খেয়াল কয়জন রাখে, আর সেক্ষেত্রে নানা নাই তো বহুত পরের কথা। তো ব্যাপারটা হচ্ছে ওনারা বলতেছে যে না, এটিএম কার্ড একমাত্র যিনি ইউজার তিনি একমাত্র ব্যবহার করতে পারবেন, এটিএম কার্ড ইউজার ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এখন ওনার এটিএম কার্ড তো আর উনি ব্যবহার করবেন, এটা তো ড্যাম শিওর, আমরা দেখতেই পারতেছি, ওনার অবস্থা দেখে বোঝা যাচ্ছে যে উনি এটিএম কার্ড ব্যবহার করবে না। ওনার এটিএম কার্ডটা তার মানে আপনাদের কারো কাছে থাকবে, তাহলে আপনারা ওনার এটিএম কার্ডের থেকে টাকা উঠাবেন, তার মানে ওনারও বর্তমানে ওনার টাকা উঠাবেন। তো এই টাকা তো আমরা দিতে পারি না, ওনার পেনশনের টাকা আপনারা কেন ইয়া করবেন? তো পরে বিভিন্ন ধরনের কথা, 1 মিনিট দাঁড়ান, 1 মিনিট। ওকে, তাহলে যখন এই ধরনের কথা উঠছে, তো পরে এখন ওই যে কর্মকর্তা বসা, ওই কর্মকর্তার পাশে আরেক মহিলা বসা। তো ওই মহিলা হচ্ছে বলতেছে দেখেন তো অ্যাকাউন্টে কত টাকা আছে। এখন পরে হচ্ছে আমাদের মোটামুটি একটা আইডিয়া ছিল হচ্ছে 2 লাখ টাকার মতো আছে অ্যাকাউন্টে। তো পরে হচ্ছে ওই লোক দেখছে, ওই লোক দেখে বলতেছে অ্যাকাউন্টে 3,40,000 টাকা আছে। অ্যাকাউন্টে দেখে এখন মহিলা মানে মুখ ফুসকা বলে ফেলছে আর কি, ও আচ্ছা এই জন্যই। মানে আমার ভাই বিশ্বাস করেন, মানে জিদ দিয়ে আমার মনটা যেছে একটা, আমি কইস আমি চটকানা মারতে পারতাম, কিন্তু মানে আসলে ব্যাংক কর্মকর্তা বা ওই সময় আমি কিছু কই নাই। কি বলবো, আলটিমেটলি মানে উনি মনে করছে আসলে ওনার জায়গা থেকে, আমি জানি না, মানে উনি হয়তো এটা মনে করতে পারছে যে আমরা হয়তো ফোর্সফুলি নানাকে দিয়ে টাকাটা উঠাচ্ছি, টাকাটা উঠায় এটা আমরা ব্যক্তিগত কাজে খরচ করবো না। আমি আসলে এটা চিন্তা করছিলাম যে নানার অ্যাকাউন্ট থেকে যে টাকাটা উঠাবো, এটা এখন মনে করেন নানাকে নিয়ে এত ঝামেলা না করে এটিএম কার্ড খুলে ফিরি, যখন যেমন নানা আমাদের বাসায় থাকে, তো খাওয়া পড়ার জন্য তার কোনো টাকা পয়সা লাগে না। কিন্তু আল্লাহ মাফ করুক, কোনো কারণে হঠাৎ করে টাকা দরকার হলো, নানার অসুস্থ হয়ে গেল, হাসপাতালে ভর্তি হলো, ইনস্ট্যান্ট টাকা দরকার, ঠিক আছে? তো তখন হচ্ছে এই টাকাটা পড়ে আছে নানার টাকাই, তো উনি কাজে লাগাইতে পারতেছে। তো পরে এটার জন্য হচ্ছে ইয়া করবো, এটার জন্য হচ্ছে আমি চিন্তা করছিলাম যে উঠায় রাখবো। ওমা, ওনার মানে যে অবস্থা, ওনার যে কথাবার্তার ভাব দেখে আজকে সকাল থেকে এগুলো নিয়ে দৌড়াইছি, ঠিক আছে? মানে থানায় জিডি করা, ওই চেক বই হারাই গেছে সেটা নিয়ে থানায় জিডি করা, তারপর হচ্ছে মনে করেন ওই ন্যাশনাল আইডি কার্ড হারাই ফেলছে, ন্যাশনাল আইডি কার্ড কিভাবে আবার রিট্রিভ করা যায়, এগুলা নিয়ে অনেক দৌড়াদৌড়ি। একবার মন চাইছে কইতে যে ভাই ওই অ্যাকাউন্টে যা টাকা আছে ওইটা আমার 6 দিনের ইনকাম, আমি 1 সপ্তাহে আল্লাহর মতো হচ্ছে বেশি ইনকাম করতে পারি। মানে পরে খালি আমি কিছু বলি নাই, খালি ওই জায়গায় বলছি যে ভাই মানে থাক, ওই টাকা আমার লাগবে না, এটা আমার দরকার নাই, আমার নানার কিছু হইলে আমি দেখবো, আল্লাহ ভরসা, আপনার টাকা আপনার ব্যাংকেই রাখেন, এটা বইলা চলে আসছি। পরে এটা বইলা হচ্ছে নানারে নিয়ে চলে আসছি। পরে খালি মামারে জানাইলাম যে মামা এই অবস্থা। পরে মামা বলছে আচ্ছা ঠিক আছে দেখুন। তো এটা নিয়ে সারাদিন দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, বুঝতে পারছেন? নইলে ক্লাসটা একবার ভাবছিলাম 3টার দিকে নিব, কিন্তু আসলে নিতে পারি নাই। যাই হোক, ওকে ফাইন। আচ্ছা, একজন বলছে ভাই আপনার একটু ক্লান্ত লাগতেছে, এই জন্য বললাম, আসলে সারাদিন একটু দৌড়াদৌড়ির মধ্যে গেছে। আচ্ছা, শেখর সরকার, সেম অবস্থা আমার বাবার ক্ষেত্রে হয়েছিল, তবে ব্যাংক ম্যানেজার বাবার অবস্থা দেখে নিজেই এটিএম কার্ড করে দিয়েছিল। ব্যাংক ম্যানেজারের বাড়ি ছিল সম্ভবত আপনাদের কোটালীপাড়া। হম এখন ব্যাপারটা হচ্ছে এটা আসলে খুব বেশি পরিচিত না হলে তখন আসলে এই অবস্থা করা যায় না, বুঝতে পারছেন? এই হচ্ছে অবস্থা। ব্যাংকের ম্যানেজার তো আর আমাদের খুব পরিচিত না, তো ব্যাংক ম্যানেজার তো মনে করেন আরেক মহিলা, তো ওই মহিলারে বোঝানো যায় না, কি একটা অবস্থা। মানে এখন সিগনেচার মিলে না, পরে বলতেছে সিগনেচার তো মিলে না, বহুত ঝামেলা, বুঝতে পারছেন? যাই হোক, ওদিকে আমরা না যাই। তো এই জন্য হচ্ছে একটু দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম। ওকে ফাইন, এরপর আসেন। আচ্ছা, এরপর দেখেন তাহলে এটা হচ্ছে অনুসর্ব উমর যে নিয়মটা ছিল সেটা হচ্ছে এটা। তো এই নিয়মটা হচ্ছে আমরা আলোচনা করলাম। অনুসর্ব উমর যে নিয়মটা ছিল সেটা ছিল এটা।
এরপর আসেন অনুসর্বভৌম নিয়মের পরে কি আছে আমরা একটু সেটা দেখি। দেখেন অনুসর্বভৌম নিয়মের পরে কি আছে, 6-7 তাহলে এখানে আলোচনা গেল। আলী অঞ্জলি এটা আমি দেখাইছি অলরেডি, 7 নম্বর এনাফ। এরপর দেখেন 8 নম্বর নিয়ম যেটা লেখক কবি, এটা নিজেদের নামের বানান, এটা আমার বোঝানোর কিছু নেই। লেখক কবি নিজেদের নামের বানান যেভাবে লিখবেন সেভাবেই রাইট, এক্ষেত্রে আপনার কোনো কিছু করার নাই, আপনি লেখক কবি যেভাবে লিখছেন সেভাবে লিখতে হবে। দেশ জাতি এটা পড়াইছি, সর্বনাম বানান কয় রস্যিকার কয় দীর্ঘিকার কোনটা হবে এটা পড়াইছি। তারপর হচ্ছে 11-12 এটা দুইটাই পড়াইছি। 13 নম্বরও পড়াইছি, দরস্যকার দৈদিরুকার। 14 নম্বর জিবি বানান এটাও পড়াইছি, সরি 15 নম্বর জিবি বানান এটাও পড়াইছি। দেন হচ্ছে রস্যকার মানে রস্যইব দৈর্ঘ্য, বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে রস্যইব দৈর্ঘ্য, রস্যইব রস্যই নাকি দীর্ঘই বসবে, রস্য নাকি দীর্ঘ বসবে, বিদেশি শব্দের বানানের ক্ষেত্রে সবসময় রস্যিকার বসবে বা রস্যকার বসবে, এই নিয়মটাও পড়াইছি। এবং এটা এমনিতেও সবাই আগের থেকেই জানেন যে বিদেশি শব্দের বানান সবসময় রস্যিকার এবং রস্যকার বসে, দীর্ঘকার এবং দীর্ঘিকার কেউ বসে না। আচ্ছা, এরপর হচ্ছে 18 নম্বর নিয়ম দরকার নাই, 19 নম্বর অলরেডি পড়াইছে অদ্ভুত। দেন হচ্ছে 20 নম্বর নিয়ম সমাসবদ্ধ পদ। হ্যাঁ, এটা একটু বলি। এটার ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় এরকম দেখি আমরা সবসময় এরকম দেখি যে সমাসবদ্ধ পদ সর্বদা একসাথে লিখতে হবে, এরকম আমরা একটা টিয়ম দেখি। সমাসবদ্ধ পদ সর্বদা একসাথে লিখতে হবে, এই নিয়মটা আমরা সাধারণত বেশিরভাগ বইতে প্রচলিত পাই, দেখতে পাই। আবার মাঝে মাঝে এরকম লেখা থাকে যে একসাথে লিখতে হবে, কোনো কারণে যদি একসাথে লেখা না যায় তাহলে মাঝখানে একটা হাইফেন দিতে হবে, যেমন মনে করেন যে মা বাবা, তো এটা তো একসাথে লেখা যাবে না, এই জন্য হাইফেন দিতে হবে। কিন্তু আমি বলছি যে না, সমাসবদ্ধ পদ আসলে 3 ভাবে লেখা যায়। এটা আসলে হাইফেন দিয়েও লেখা যায়, এটা আসলে মনে করেন একসাথেও লেখা যায়, এটা আসলে একসাথেও লেখা যায়, এবং এটা আসলে স্পেস দিয়েও লেখা যায়। এটা আসলে স্পেস বা আলাদা করেও লেখা যায়, স্পেস দিয়েও লেখা যায়, বুঝতে পারছেন? এটা আসলে স্পেস দিয়েও লেখা যায়। আসসালামু আলাইকুম। চিনি নেই ভাই। জি জি। ও ইভার কাকা, জি 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 জি। আচ্ছা কাকা, কাকা আপনি আমাকে জাস্ট আধা ঘন্টা পরে ফোন দেন, আমি ক্লাসে আছি এখন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। রান্নার নাম্বার ফোন দিয়েই বলতেছে যে চিনছেন আমারে, আমি বুঝি না, চিনি নাই ক্লাসে আছি। ওকে, তাহলে আমরা এখানে আমি বলছি যে না, এখানে 3টা আলাদা ওয়ে আছে। একটা হচ্ছে মাঝখানে স্পেস দিয়েও লেখা যাবে, অর্থাৎ ফাঁকা রেখেও লেখা যাবে, একসাথেও লেখা যাবে, আবার এটা কি, আবার এটা মনে করেন যে হাইফেন দিয়েও লেখা যাবে। যেমন এই যে হাইফেন দিয়ে লেখার ক্ষেত্রে হচ্ছে এই যে মা বাবা, চাচা চাচি, নানা নানি, ঠিক আছে, মা বাবা, চাচা চাচি, নানা নানি, বা দা কুমড়া উদাহরণগুলো আছে, এগুলো হচ্ছে সব কিভাবে লিখতে হয় দেখেন, সব হচ্ছে হাইফেন দিয়ে লিখতে হয়। একসাথেও লেখা যাবে, যেমন যেমন মনে করেন যে আমি যদি বলি যে আমরা, ঠিক আছে, একসাথে একটা শব্দ দিয়ে লিখলেন আপনি সমাসবদ্ধ পদ, ঠিক আছে। আবার মনে করেন আপনি যদি বলেন যে বা এই যে ষষ্ঠী তৎপুরুষ সপ্তমী তৎপুরুষের যে উদাহরণগুলো আছে, যেমন রথারোহণ, ঠিক আছে, তাহলে রথারোহণ, ঠিক আছে, বা সিংহাসন, রথারোহণ, সিংহাসন, সবগুলো কি আপনি কিন্তু একসাথে লিখতেছেন, আপনি কিন্তু এমন লেখেন না সিংহ আলাদা আসন আলাদা, এরকম লিখতেছেন না, একসাথে। কিন্তু আমি বলছি যে স্পেস দিয়েও লেখা যাবে, স্পেস দিয়ে লিখতে হবে কোনগুলো, অলুক তৎপুরুষ সমাস এবং অলুক বহুব্রী সমাসের যে উদাহরণগুলো আছে এগুলো স্পেস দিয়ে লেখা যাবে। যেমন দেখেন আমি যদি বলি কানে কলম, আপনি তো কানে কলম এটা জীবনেও একসাথে লিখতে পারবেন না। আমি যদি বলি হাতে ছড়ি, তাহলে হাতে ছড়ি এটা কিন্তু আপনি জীবনেও একসাথে লিখতে পারবেন না, এটা ডেফিনেটলি আলাদা লিখতে হবে। হাতে ছড়ি, কানে কলম, এটা ডেফিনেটলি আলাদা লিখতে হবে, এটা জীবনে আপনি একসাথে লিখতে পারবেন না। আমার কথা বুঝতে পারছেন? এই জন্য বলছি যে সমাসবদ্ধ পদ আসলে 3 ভাবে লেখা যায়। সমাসবদ্ধ পদ মানে যে এটা সবসময় একসাথে লিখতে হবে এটা বাধ্যতামূলক না, কথা বুঝতে পারছেন? এই জন্য ওই যে গরুর দুধ, মানে গরুর দুধ, এটা ওই যে খাঁটি গরুর দুধ না গরুর খাঁটি দুধ, ওটা বোঝানোর ক্ষেত্রে এই রুলসটা কাজে লাগবে। যে গরুর দুধ এটাকে যদি আপনি সমাসবদ্ধ পদ হিসেবে ধরেন, যদি এরকম চিন্তা করেন যে এটা একটা সমাসবদ্ধ পদ, তাহলে সমাসবদ্ধ পদের মাঝখানে সমাসবদ্ধ পদকে ভেঙে তাদের মাঝখানে কোন একটা বিশেষণ বসাবেন, এটা আসলে হয় না, ইম্পসিবল ব্যাপার। সেখানে হবে হচ্ছে দুধ, আর দুধটা হচ্ছে কিসের, গরুর। সো তার মানে কারেক্ট আনসার হচ্ছে মানে গরুর খাঁটি দুধ এভাবেও কারেক্ট, আবার খাঁটি গরুর দুধ এভাবেও কারেক্ট, বুঝতে পারছেন? এখন গরুর খাঁটি দুধ কিভাবে কারেক্ট, গরুর খাঁটি দুধ এভাবে কারেক্ট যে খাঁটি একটা বিশেষণ, এই বিশেষণটা দুধকে মডিফাই করছে, এই জন্য দুধ পদের পূর্বে বসবে, এই লজিকে হচ্ছে খাঁটি মানে দুধের আগে বসবে। আবার যদি এটা বলি যে সমাসবদ্ধ পদকে ভেঙে তাদের মাঝখানে কোনো বিশেষণ বসানো যাবে না, সেই লজিকে খাঁটি আবার মনে করেন এখানে বসবে, বুঝতে পারছেন? সো মোট কথা হচ্ছে দুইটাই রাইট, খাঁটি গরুর দুধ এটাও রাইট, গরুর খাঁটি দুধ এটাও রাইট। তবে পরীক্ষা আসলে গরুর খাঁটি দুধটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হিসেবে দাগাবেন, কথা বুঝতে পারছেন? এই সম্পর্কিত আলোচনা আমরা করবো পরে, এখন না।
আচ্ছা, হাতে ছড়ি কি? হাতে ছড়ি মানে অন্ধ। হাতে ছড়ি কি? হাতে ছড়ি মানে অন্ধ। ওকে, এরপর দেখেন, এরপর হচ্ছে 20-এর পরে 21 নম্বর দন্তস্বয় ত পড়াইছি অলরেডি। 22 নম্বর রুলস, 22 নম্বর রুলস অলরেডি পড়াইছি। দন্তস্বয় ত দন্তস্বয় থ অলরেডি পড়াইছি। দেন মূল শব্দের পরে যদি ত তয় ব তয় কার তা এগুলো পড়াইছি। দীর্ঘিকার থাকলে এবং তারপরে ত তয় ব তয় কার তা থাকলে পড়াইছি অলরেডি। এরপর হচ্ছে বিশেষণ শব্দকে যে আদিস্বর বৃদ্ধি সংক্রান্ত আলোচনা পড়াইছি অলরেডি। এরপর হচ্ছে মূল শব্দের পরে যদি ইক প্রত্যয় যুক্ত হয় এটা আদিস্বর বৃদ্ধি সংক্রান্ত আলোচনা পড়াইছি অলরেডি। দেন হচ্ছে বাকিগুলো মোটামুটি আপনি নিজেই একবার রিডিং পড়তেই পারেন, একবার রিডিং পড়লেই পারবেন। বাকিগুলো আর তেমন প্যাচের কিছু নাই। আর 35 নম্বর যে ক্রিয়াপদের বানান এটা অলরেডি পড়াইছি। আর 36 37 অলরেডি পড়াইছি। দ্যাটস ইট। আর এরপর হচ্ছে মনে করেন প্রচুর বানানের প্র্যাকটিস দেওয়া আছে। আপনার কাজ হচ্ছে এই বানানগুলো প্র্যাকটিস করা, এখান থেকে এই বানানগুলো প্র্যাকটিস করা। কথা বুঝতে পারছেন? এই বানানগুলো, এই যে নতুন নতুন বানানগুলো দেওয়া আছে, এই নতুন বানানগুলো এখান থেকে প্র্যাকটিস করবেন। এখানে হচ্ছে নতুন বানানগুলো এখান থেকে প্র্যাকটিস করবেন। এখানে প্রচুর বানান দেওয়া আছে, এই প্রচুর বানানগুলো এখান থেকে প্র্যাকটিস করবেন। তারপরে তো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন আছে, সো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন প্র্যাকটিস করবেন। দ্যাটস ইট। এই হচ্ছে আপনাদের মানে এ টু জেড সবকিছুর মানে আলোচনা, ঠিক আছে? বাংলা বানান নিয়ে, বানানের ক্ষেত্রে ঝামেলা শেষ। পুরা ইন্টার লেভেলে খাঁটি গরুর দুধ ভুল পড়ে আসলাম। খাঁটি গরুর দুধ ভুল পড়ে আসলাম না, দুইটাই রাইট। গরুর খাঁটি দুধ এটাও রাইট, খাঁটি গরুর দুধ এটাও রাইট, দুইটাই রাইট। গরুর দুধ এটাও রাইট, গরুর খাঁটি দুধ এটাও রাইট। স্যার 25 নম্বরটা একটু দেখবেন। আচ্ছা 25 নম্বরটা একটু দেখবো। 25 নম্বরে কি বলছেন? 25 নম্বরটা কি বলছেন? 25 নম্বরে হচ্ছে ও নাই নেই, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে নি যদি থাকে, নি এটা সবসময় একসাথে বসবে, কিন্তু নি ছাড়া যদি বলে না, নেই, ঠিক আছে, এগুলো সবসময় আলাদা বসবে। যেমন আমি খাবো না, আমি যাব না, আমি পড়বো না, আমি ঘুমাবো না, সব আলাদা। কিন্তু আমরা তো অনেক সময় একসাথে লিখি, আমি খাবো না, এভাবে লিখে ফেলি আমরা। আমি খাবো না, আমি যাব না, আমরা একসাথে লিখে ফেলি। উত্তর হচ্ছে না, এগুলো সব আলাদা লিখতে হবে। অর্থাৎ আমি যাব না, আমি খাবো না, আমি ঘুমাবো না। কিন্তু যদি নি হয়, নি অব্যয় হিসেবে, সেটা সবসময় একসাথে লিখতে হবে। যেমন আমি যাইনি, আমি খাইনি, আমি ঘুমাইনি, আমি পড়িনি, আমি খেলিনি, ঠিক আছে? তাহলে পড়িনি, অর্থাৎ নি থাকলে সেটা হচ্ছে একসাথে লিখতে হবে, কিন্তু নি ছাড়া না, নেই এগুলো থাকলে সেটা সবসময় আলাদা লিখতে হবে। এটা আপনি এমনিতেই বুঝবেন। ওকে ফাইন, সিম্পল। আচ্ছা, সমাস কি পরবর্তী ক্লাসে পড়াবেন? না, সমাস পড়তে হলে আগে 2টা পয়েন্ট পড়া লাগবে, 2টা টপিক। সেটা হচ্ছে স্যার প্রয়োগ অপ্রয়োগ কই থেকে পড়বো? বই থেকে পড়বেন, আমার বই থেকে পড়বেন। আচ্ছা 2 নম্বর এবং 14 নম্বর রুলসটা একটু দেখেন। আচ্ছা 2 এবং 14 নম্বর রুলসটা দেখাচ্ছি। আচ্ছা তার আগে আমার কথা শুনেন। সেটা হচ্ছে সমাস পড়তে হলে আগে আপনাকে কারক পড়তে হবে, এবং সমাস পড়তে হলে আগে আপনাকে পদ প্রকরণ পড়তে হবে। এই জন্য এই 2টা পদ না পড়ে, এই 2টা টপিক না পড়ে আমরা সমাসে যেতে পারবো না, ঠিক আছে? সেই জন্য আমরা আগে এই 2টা টপিক পড়বো, তারপর সমাসে যাবো। ওকে ফাইন। আচ্ছা কি বলছেন 2 এবং 14 নম্বর দেখতে? 14 নম্বরে কি আছে? ইজি। 14 নম্বরে বলছে হচ্ছে শব্দের শেষে বিসর্গ বসানো যাবে না। তৃতীয়স্তত বিসর্গ বসে নাই, ক্রমশ বসে নাই। মানে বসে নাই বলতে আগে এগুলা বসতো। যেমন আগে কার্যত বানানটা এভাবে লেখা হতো, কার্যত এভাবে লেখা হতো, ক্রমশ বানানটা এভাবে লেখা হতো। আমি নিজেও ছোটবেলায় এভাবে পড়ছি, ক্রমশ, ঠিক আছে? ক্রমশ রাত ঘনিয়ে আসছে, ক্রমশ বানানটা এভাবে পড়ছি, কার্যত বানানটা এভাবে পড়ছি। কিন্তু এখন বলছে যে শব্দের শেষে বিসর্গ বজায় রাখা যাবে না, ঠিক আছে? বিসর্গ যত সম্ভব বাদ দিতে হবে শব্দের, মানে পদান্তে বিসর্গ বাদ দিতে হবে। এটা হচ্ছে 14। আর 2 নম্বরে বলছে হচ্ছে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। এটা তো আপনাদেরকে পড়াইছি। এই যে দেখেন, রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হবে না। দ্বিত্ব হবে না বলতে কি বোঝায়? এই যে রেফের পরে ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় কখন? জফলা দিলে বা বফলা দিলে, বা মনে করেন যে ওই বর্ণটা ডাবল লিখলে। যেমন আমি যদি বলি দেখেন কার্য, এখন কার্য বানানটা হচ্ছে দেখেন এভাবে লিখলে রেফের পরে জ আছে শেষ, কিন্তু যখনই এটার সাথে আপনি একটা জফলা দিবেন তখন হয়ে যাবে কি কার্য। যেমন দেখেন এই যে সত্য, আমরা যে সত্য বলি, জফলা দিলে কি হয়? জফলা হচ্ছে যে শব্দের সাথে থাকে তার ডাবল উচ্চারণ করে। তাহলে দেখেন সত্য, আমি যদি বলি দেখেন অথবা জফলা অথবা যে কোনো ফলা, যেমন দেখেন আমি যদি বলি বিশ্ব, এই যে দেখেন ফলা যদি শব্দের শেষে থাকে তাহলে তার অবশ্য ডাবল উচ্চারণ করছে, বিশ্ব। আমি যদি বলি দেখেন পদ্ম, এই যে দেখেন দয়ের সাথে মফলা আছে, তাহলে মফলা কি আছে? দয়ের ডাবল উচ্চারণ করছে। মানে ফলা শব্দের শেষে থাকলে কি করে? মানে যে শব্দের সাথে থাকে তার ডাবল উচ্চারণ হয়, দ্বিত্ব উচ্চারণ হয়। এখন দেখেন তাহলে কার্য, এখন রেফের পরে আমরা যদি জফলা দিই
তাহলে জয়ের ডাবল উচ্চারণ হচ্ছে না, তো রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিতীয় উচ্চারণ হবে না। অর্থাৎ অনেক জায়গায় দেখবেন কার্যাবলী বানানটা এভাবে দেওয়া আছে, সেটা অ্যাকচুয়ালি ভুল। অ্যাকচুয়ালি ওয়ার্ডটা হবে কার্যা, এটার উচ্চারণটা যদি করি তাহলে হবে কার্যাবলী, কার্যাবলী মানে দুইটা জ, সেটা হবে না, এটা ভুল। কারেক্ট আনসার হবে কার্যাবলী, কারেক্ট আনসার হবে হচ্ছে কার্যাবলী। কথা বুঝতে পারছেন? কার্যাবলী, এটা হচ্ছে কারেক্ট আনসার। এবং এই কারণে দেখেন, আমি যদি বলি এই যে সূর্য, সূর্য বানানটা কিন্তু আমরা অনেকে ছোটবেলায় এভাবে পড়ছি, সূর্য মামা ওঠার আগে উঠবো আমি জেগে, বানানগুলো অনেক সময় এভাবে লেখা থাকতো সূর্য, তো এটা ভুল। কারেক্ট আনসার হচ্ছে সূর্য বানানটা হচ্ছে এটা, বুঝতে পারছেন? বা যদি বলি দেখেন ধর্ম, তাহলে ধর্ম বানানে কি হবে, অনেক সময় দেখা যায় ময়ের পরে ময়ম দেয়, তো এটাতে কি হবে ধর্ম, এই যে ময়ম দ্বিত্ব হয়ে গেল, তো এটা করা যাবে না, এটা বলতে হবে হচ্ছে এটা ভুল। কারেক্ট আনসার হচ্ছে ধর্ম বানানটা দিতে হবে হচ্ছে এটা, ধর্ম বানানটা দিতে হবে ধ আর ময় রেফ। মানে মোট কথা হচ্ছে দ্বিত্ব ব্যঞ্জন করা যাবে না, দ্বিত্ব ব্যঞ্জন করা যাবে না, রেফের পরে ব্যঞ্জন দ্বিত্ব করা যাবে না, এটা হচ্ছে বাংলা একাডেমির রুলস। কিন্তু ওই যে বললাম কিছু জায়গায় স্বেচ্ছাচারিতা আছে, এই বানানের কিছু জায়গায় স্বেচ্ছাচারিতা আছে। যেমন দেখেন আমি যদি বলি দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য বানানে কিন্তু রেফের পরে জফলা আছে দৈর্ঘ্য। আমি যদি বলি বর্জ্য ব্যবস্থাপনা, বর্জ্য রেফের পরে জফলা আছে। যদি বলি যদি বলি দৈর্ঘ্য বর্জ্য, যদি বলি হর্ম, ঠিক আছে হর্ম, ঠিক আছে হেম হর্ম, এই যে হর্ম, হর্ম, তারপর হচ্ছে মানে হর্ম মানে হচ্ছে অট্টালিকা, ঠিক আছে, হেম মানে স্বর্ণ, হর্ম মানে অট্টালিকা, তাহলে হেম হর্ম মানে হচ্ছে স্বর্ণ নির্মিত অট্টালিকা। তাহলে দৈর্ঘ্য বর্জ্য হর্ম, ঠিক আছে, দৈর্ঘ্য বর্জ্য হর্ম এগুলো যা আছে এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব আছে এই রুলসের আন্ডারের ব্যতিক্রম। মানে এগুলো রেফের পরে ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব বসতে পারে, ঠিক আছে। যে বর্জ্য ব্যবস্থাপনা আরেকটা আছে সবচেয়ে কমন ওয়ার্ড আপনাদের জন্য, মানে স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য, সেটা কি, সেটা হচ্ছে নৈর্বক্তিক, সেটা হচ্ছে নৈর্বক্তিক, মানে আপনারা যেটা বলেন এমসিকিউ, আপনারা যেটাকে বলেন এমসিকিউ, সেই এমসিকিউ বাংলাটা কি নৈর্বক্তিক। খেয়াল করেন উচ্চারণ কিন্তু এখানে দুইটা ব আছে, একটা হচ্ছে প্রথমে নৈর র, রেফের জন্য র, আর এরপর একটা ব আসবে, এরপরে আরেকটা ব আসবে, তার মানে নৈর্ব, নৈর্ব একটা ব কিন্তু হয়ে গেছে, নৈর্ব এরপর আরেকটা ব, বক্তিক, নৈর্বক্তিক, বুঝতে পারছেন, নৈর্বক্তিক। ওকে, আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে ব্যতিক্রম, কিছু আছে ব্যতিক্রম, ব্যতিক্রমগুলো এখানে দেওয়া আছে। এই যে অর্ঘ্য হর্ম দৈর্ঘ্য বর্জ্য মর্ত সামর্থ্য নৈর্বক্তিক, তারপর হচ্ছে চর্বচুষ্য বৈবর্ণ, এই শব্দগুলো সংস্কৃত ভাষার, কিন্তু এই শব্দগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম, এই রুলস মানা হয় না। আশা করি ক্লিয়ার, আশা করি বুঝছেন। কি লিখছেন? বুকের মধ্যে ধ্রুব বুকের মধ্যে বাংলা সেকেন্ড পার্টটা কোনগুলো নিজের থেকে পড়তে হবে স্যার? আচ্ছা, ধ্রুব বুকের মধ্যে বাংলা সেকেন্ড পেপারের কোনগুলো নিজের থেকে পড়তে হবে, কোনগুলো নিজের থেকে পড়তে হবে? সেকেন্ড পেপারের কোনো কিছু নিজের থেকে পড়তে হবে না, সেকেন্ড পেপার আমি সব পড়াবো। আপনারা ফার্স্ট পেপার পড়তে থাকেন, নিজের থেকে কিছু যদি পড়তে চান পড়েন, সমস্যা নাই, আমি তো পড়াবোই। আর একটা কাজ করেন, সেটা হচ্ছে উপন্যাস নাটকগুলো নিজেরা পড়েন একটু, উপন্যাস নাটক, উপন্যাস নাটক আর মুখস্থ পাঠগুলো নিজেরা পড়েন। মুখস্থ পাঠগুলো তার আমার বুঝায় দেওয়ার কিছু নাই, কারণ ওখানে সব বুঝায় দেওয়া আছে। হ্যাঁ, তারপরে স্পেসিফিক কোনো কিছু যদি থাকে যে ভাই এটা বুঝি না, সেটা আমি বুঝাই দিব। কিন্তু আপনি যদি বলেন যে ভাই মুখস্থ পাঠের সব আপনি বুঝাই দেন, তাহলে এটা পসিবল না, তাহলে মনে করেন কোর্স শেষ করতে সময় লাগবে বছর দুয়েক। আচ্ছা, ওকে ভাইয়া, নেক্সট টপিক কি হবে আমাদের? আচ্ছা, নেক্সট টপিক আমাদের মোটামুটি অনেকগুলো টপিক, আমরা ইম্পর্টেন্ট টপিক আলোচনা শেষ করেছি, সন্ধি করেছি, নত্য সত্য বিধান করেছি, বাংলা বানান করলাম, ঠিক আছে। তো বাংলা বানানের পরে আমরা নেক্সট টপিক চলে যাবো হচ্ছে পদ প্রকরণের দিকে, পদ প্রকরণ আলোচনা করব, তারপরে পদ প্রকরণের পরে কারক, কারকের পরে হচ্ছে সমাস, পদ প্রকরণ কারক তারপর হচ্ছে সমাস। কনসেপ্ট ক্লিয়ার? পদ প্রকরণ কারক সমাস। আর এমনিতে কিন্তু আপনাদের একটা পরীক্ষা আছে, সোমবারে কিন্তু একটা পরীক্ষা আছে, বুঝতে পারছেন স্যার? ভাইয়া বিপরীত শব্দ কিভাবে পড়লে পড়া তাড়াতাড়ি মনে হবে, পড়া তাড়াতাড়ি মুখস্থ হবে? বিপরীত শব্দ কিভাবে পড়লে তাড়াতাড়ি মুখস্থ থাকবে? বিপরীত শব্দ অর্থ বুঝে বুঝে পড়লে পড়া মুখস্থ থাকবে। যেমন বিপরীত শব্দ কোনটার বিপরীত শব্দ কি, এটা যদি অর্থ বুঝে আপনি পড়েন এবং তারপরে ওই অর্থের বিপরীত কি আছে সেটার অর্থ মেক করে করে পড়েন, তাইলে আপনার মনে থাকবে, এটা দ্রুত মনে হবে। মানে এটা আমার এভাবে মনে থাকে, এখন জানি না আপনার কিভাবে মনে থাকবে, বাট আমার এভাবে মনে থাকে বেশি, বুঝতে পারছেন? আচ্ছা, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে ওকে স্যার, নেক্সট টপিক কি পড়াবেন এটা তো বলছি স্যার, আজকের ক্লাসের পিডিএফ দিবেন কিন্তু। আজকের ক্লাসের সবকিছু তো আসলে ওই যে অন্বেষণের বাংলা বানান অধ্যায়ের ছবি দেখলেই হয়, ঠিক আছে, আমি দিয়ে দিব বাংলা বানান অধ্যায়টা ছবি দিয়ে দিব, তাহলেই হবে, সমস্যা নাই। বাংলা বানান অধ্যায়টার ছবি দিয়ে দিব, তাহলেই হবে, ঠিক আছে। কারণ আমার পিডিএফ এ যা বানানো, এই যে পিডিএফ এ যা বানানো, এগুলো যা বানানো, এই যে এগুলো, এই যে দেখেন আপনাদেরকে জাস্ট, এই যে অনেকে কোশ্চেন করে স্যার আপনার পিডিএফ এর মধ্যে মনে হয়
এক্সট্রা কিছু আছে না, এক্সট্রা কিছুই নেই। এই পিডিএফ বরঞ্চ বানাইছি থেকে, এই যে বই থেকে, সেই জন্য বইয়ের রুলস মানে আমি বইয়ের ছবি এখানে ইয়া করে দিছি যাতে আপনাদের বিশ্বাস হয়, যাতে অবিশ্বাসের কিছু না থাকে, যে পিডিএফ গুলো বানাইছি থেকে, বইয়ের থেকে বানাইছি রে ভাই, কথা বুঝতে পারছেন? এই পিডিএফ গুলোই বানানো হয়েছে বই থেকে। সো আলটিমেটলি এমন কিছু নাই যে বইয়ে নাই। বইয়ের মধ্যে যদি আপনার কাছে অন্বেষণ ধ্রুব থাকে তাহলে এগুলো সব আছে, কথা বুঝতে পারছেন? ওকে স্যার, বাগধারার বিষয়টা একটু আলোচনা করেন। বইয়ে যে শুধু অর্থ আছে কিন্তু তার সাথে যে বাক্য তৈরি করা লাগে সেটা নাই। বাগধারার ক্ষেত্রে বাক্য তৈরি করা লাগে এইটা কে বলছে? বাগধারার ক্ষেত্রে তো বাক্য তৈরি করা লাগে শুধুমাত্র বিসিএস এর রিটেনের ক্ষেত্রে, এছাড়া আর কোনো ক্ষেত্রে বাগধারার ক্ষেত্রে বাক্য তৈরি করা লাগে না। এমসিকিউ তে তো বাগধারার বাক্য তৈরি করা জীবনও আসবে না। আসবে বাগধারা, এই বাগধারার অর্থ কি, বা এই বাগধারার সাথে মিল আছে নিচের কোন বাগধারার, ঠিক আছে, এরকম আসবে। এখন বাগধারার ক্ষেত্রে নিচের মানে আপনি যদি অর্থ জানেন তাহলে তো বাগধারার এমনিতেই পারবেন। মনে করেন আপনাকে বললো আকাশ কুসুম, এখন আকাশ কুসুম দিয়ে একটা বাক্য রচনা করা লাগবে। এখন আপনি যদি আকাশ কুসুম মানেই না জানেন তাইলে না থাকলে কি আপনি পারবেন না। সো অর্থ জানাটা হচ্ছে ফ্যাক্ট বাগধারা, তাই না? মনে করেন আকাশ কুসুম মানে কি অসম্ভব কল্পনা। এখন আপনি যদি এটা না জানেন তাহলে অসম্ভব কল্পনা দিয়ে আপনি কোনো বাক্য তৈরি করতে পারবেন? পারবেন না। তখন আপনার কাছে মনে হবে বাক্য তৈরি হবে এরকম যে মানে আমি আকাশে বসে ডিমের কুসুম খাইলাম, এটা হচ্ছে আকাশ কুসুম। ব্যাপারটা হচ্ছে এরকম মনে হবে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আকাশ কুসুম মানে হচ্ছে অলিক কল্পনা বা অসম্ভব কল্পনা। তো তখন আপনি এরকম চিন্তা করতে পারেন যে পড়ালেখা না করে চাকরি পেতে চাও, একদম আকাশ কুসুম ব্যাপার, মানে তখন আপনি বাক্য রচনাটা এরকম করতে পারেন। তাহলে এই যে দেখেন আমি একটা বাক্য রচনা করলাম, এটা কি একদম মানে মাত্র করলাম না, মাত্র ক্রিয়েট করলাম, এটা কিন্তু আমার বইতেও নাই, কোথাও নাই। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, মানে এটা হচ্ছে নিজের মতো করে আপনি তৈরি করতে পারবেন, খালি জাস্ট বাগধারাগুলোর অর্থ জানলেই হবে, কথা বুঝতে পারছেন? সো অর্থ জানাটা হচ্ছে ফ্যাক্ট, এটা যদি আপনি পারেন তাহলে নিজেই পারবেন। ভাইয়া নেক্সট দিন ক্লাস কবে হবে? আলমামুন ভাই, নেক্সট দিন হচ্ছে আমাদের ক্লাস হবে হচ্ছে আগামী সোমবার রাতে, ইনশাল্লাহ সোমবার রাতে পরীক্ষা হবে, ক্লাসও হবে। সোমবার রাতে পরীক্ষা হবে, ক্লাসও হবে। কনসেপ্ট ক্লিয়ার? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানে ইতি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন, বাই।